ক্লিয়ারলি অডিবল, ভিজিবল, ক্লিয়ার, হ্যাঁ সব কিছু ক্লিয়ার তো? ঠিক আছে। হ্যাঁ দেখো আমরা শুরু করছি আজকে একদম প্রথম ক্লাস 12-এর একদম প্রথম ক্লাস। তো আমি শুরু করব জেনেটিক্স দিয়ে। তোমাদের যেটা ক্লাস 12-এ আছে, প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে রিপ্রোডাকশান, কিন্তু আজকে আমরা শুরু করব জেনেটিক্স দিয়ে, কারণ জেনেটিক্স প্রচুর বোঝার আছে, অনেক কিছু বিষয় জেনেটিক্সে জানার আছে, একটু ধীরে ধীরে পড়তে হবে এবং সমস্ত বিষয় বুঝতে হবে। ঠিক আছে, আমি একদম এনসিইআরটি বেসড পড়াবো। এনসিইআরটি ছাড়া আর অন্য কিছু পড়ার দরকার নেই, তার সঙ্গে সঙ্গে আমার নোটস। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইউনিট 7, কারণ এর আগে যে ইউনিট 1, 2, 3, 4, 5 এগুলো ছিল ক্লাস 11-এ। আর ইউনিট 6 যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাকশান। সেখানে আছে সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে হিউম্যান রিপ্রোডাকশান এগুলো। আর এই যে ইউনিট আছে এটা হচ্ছে ইউনিট 7। ঠিক আছে, তো ইউনিট 7-এ যে পোর্শন আছে সেটা হচ্ছে জেনেটিক্স আর ইভলিউশন। ক্লিয়ার? তো এই যে জেনেটিক্স আছে, জেনেটিক্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা ক্লাসিক্যাল জেনেটিক্স, যেখানে পড়াশোনা করা হয় মেন্ডেল, একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, তো তার নাম হচ্ছে মেন্ডেল। তো মেন্ডেলের বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পর্কে আমরা পড়বো, তো সেটাই ক্লাসিক্যাল জেনেটিক্সে আছে। তার সঙ্গে সঙ্গে আছে মলিকুলার বায়োলজি, যেখানে ডিএনএ সংক্রান্ত বিভিন্ন বিষয় পড়া হয়। আর তার সাথে সাথে আছে বায়োটেকনোলজি। ঠিক আছে, প্রথমে কি এনসিইআরটি আমি একদম প্রথম থেকেই তোকে পড়াবো, মানে টোটাল বিষয়টা একটু দেখবে। এনসিইআরটির একদম প্রথমেই যেটা আছে, বলছে মেন্ডেলের যে ওয়ার্ক আছে সেটা হচ্ছে আইডিয়া অফ ইনহেরিটেন্স প্যাটার্ন। তো মেন্ডেলের কাজ থেকে আমাদের একটা ধারণা তৈরি হয় যে ইনহেরিটেন্স কিভাবে সম্পন্ন হয়, এবং মেন্ডেল একটা শব্দ ব্যবহার করেছিলেন, তো তার নাম হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে, পরবর্তীকালে এই ফ্যাক্টরকেই বলা হলো জিন। তো জিন কি, ফ্যাক্টর কি, আমরা একটু পরে আসছি। তো ফ্যাক্টর ডিটারমাইন দ্য ফেনোটাইপ ওয়াজ নট ভেরি ক্লিয়ার। তাহলে দেখ, এই যে ফেনোটাইপ মানে কি, কোনো একটা অর্গানিজম বা কোনো একটা জীবকে আমরা বাইরে থেকে যেরকম দেখি সেটাই হচ্ছে তার ফেনোটাইপ, কিন্তু কেন তাকে সেরকম দেখতে হয়, তো তার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো থাকে, সেটাই মেন্ডেল খোঁজার চেষ্টা করেছিলেন। ফ্যাক্টরস রিপ্রেজেন্ট দ্য জেনেটিক বেসিস অফ ইনহেরিটেন্স। তার মানে ফ্যাক্টরকেই বলা হচ্ছে জেনেটিক বেসিস অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে এই যে আমরা যে মানুষ, তো আমরা মানুষের সন্তান, তাহলে আমাদেরকে অনেকটা বাবা মার মতো দেখতে হয়। তো এই যে ঘটনা, তো এটাকেই আমরা বলবো ইনহেরিটেন্স। এবং ফ্যাক্টরের জন্যই প্রধানত এই ইনহেরিটেন্স। তাহলে ফ্যাক্টর হচ্ছে জেনেটিক বেসিস অফ ইনহেরিটেন্স। দ্য এন্টায়ার বডি অফ দ্য মলিকুলার বায়োলজি, এখানে কিছু কিছু সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, দেখ, ওয়াটসন এবং ক্রিক। তো তারা প্রধানত ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন, এবং আর্থার নিরেনবার্গ আছেন, খোরানা আছেন, হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। কর্নবার্গ আছেন, তো কর্নবার্গ হচ্ছেন প্রধানত ডিএনএর যে রেপ্লিকেশন হয়, তো সেখানে তার কন্ট্রিবিউশন আছে। স্যামুয়েল বেঞ্জার আছে, জ্যাকব মোনোড আছে, ব্রেনার আছে, এরকম ডিফারেন্ট সায়েন্টিস্ট আছে। এর সাথে সাথে এই ইউনিটে আরও একটা অংশ পড়তে হবে, তো সেটা হচ্ছে ইভলিউশন, মানে বিবর্তন। ইভলিউশন মানে কি, যে সিম্পল অর্গানিজম থেকে যে কমপ্লেক্স অর্গানিজম তৈরি হয়, তো তাকেই আমরা বলবো ইভলিউশন। এবং ইভলিউশনে প্রধানত দেখ বলছে, ইন দিস ইউনিট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ডিএনএ অ্যান্ড দ্য স্টোরি অ্যান্ড থিওরি অফ ইভলিউশন প্রধানত এখানে ডিসকাস করা হবে। তার মানে এই ইউনিটে আমরা প্রধানত দেখব যে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএর ফাংশন, এবং তার সঙ্গে সঙ্গে ইভলিউশন কিভাবে ঘটেছে। তাহলে আমাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে গেল যে অ্যাকচুয়ালি এই ইউনিটে আমরা কি পড়ব। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ এবার দেখো, এরপরে আমরা চলে এসেছি একদম নোটসে চলে এসেছি। তো নোটসে যেটা আছে সেটা হচ্ছে জেনেটিক্স, এবং এই যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। তো প্রথমেই তোকে কিছু বিষয় বলবো প্রথমেই, তো সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন্স আমাদের মনের মধ্যে আছে। প্রথম কোয়েশ্চেন্স বলছে, হোয়াই অ্যান এলিফ্যান্ট অলওয়েজ গিভ বার্থ অনলি টু এ বেবি এলিফ্যান্ট। একটা এলিফ্যান্ট থেকে কেন বেবি এলিফ্যান্টেরই জন্ম হয়, কোনো বাঘের কেন জন্ম হয় না? ম্যাঙ্গো সিড ফর্ম অনলি দ্য ম্যাঙ্গো প্ল্যান্ট। যদি একটা আম গাছের যদি আমরা বীজকে যদি মাটিতে পুঁতি, তাহলে সেখান থেকে কেবলমাত্র আমেরই গাছ তৈরি হয়, কিন্তু অন্য কোনো গাছ তৈরি হয় না। সিবলিংস সামটাইম লুক সিমিলার টু ইচ আদার। আমাদের যে ভাই বোন থাকে, তো অনেক সময় তাদেরকেও একই রকম দেখতে হয়। তাহলে এই যে প্রশ্ন যেগুলো আমাদের মনের মধ্যে আসে, বা যে প্রশ্নগুলো প্রধানত ন্যাচারালি হয়, তো সেখান থেকে কিছু আউটকাম আমরা দেখতে পাই। তো এখানে বলছে অফস্প্রিং আর আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস। দেখ, হাতির সন্তান হাতির মতো দেখতে হচ্ছে, তার মানে এই যে অফস্প্রিং মানে হচ্ছে তাদের সন্তান, হাতির সন্তান, তাহলে সেটাকে কার মতো দেখতে হচ্ছে? তার পেরেন্টসের মতো দেখতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা অফস্প্রিং আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস, তো একেই আমরা বলবো ইনহেরিটেন্স। ঠিক আছে, এটাকেই আমরা কি বলবো? ইনহেরিটেন্স।
ক্লিয়ার? আবার দেখ ভ্যারিয়েশন তাহলে আমরা কাকে বলবো? বলছে যে অফস্প্রিং, কোনো বাবা মার যত সন্তান তৈরি হয়, কোনো ভাই বোন তৈরি হয়, তো তাদেরকে হয়তো দেখতে বাবা মার মতো হচ্ছে, তারা মানুষের সন্তান মানুষ, তাহলে এটাকে আমরা ইনহেরিটেন্স বলছি। কিন্তু ভ্যারিয়েশন কাকে বলে? তো তাদের মধ্যেও কিন্তু কিছু বৈচিত্র্য দেখা যায়। পৃথিবীতে দুটো জীব কখনো একই রকম হয় না, তাদের মধ্যে কিছু কিছু ভ্যারিয়েশন দেখা যায়, বৈচিত্র্য দেখা যায়, তাদের মধ্যে কিছু কিছু ডিফারেন্সেস দেখা যায়, এবং এই ডিফারেন্সকেই আমরা বলবো ভ্যারিয়েশন। তাহলে এই যে চ্যাপ্টার আছে ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশন, সুতরাং ইনহেরিটেন্স মানে আমরা এটাই দেখলাম যে সন্তানদেরকে পিতামাতার মতো দেখতে হচ্ছে, আর ভ্যারিয়েশন তাহলে মানে কি, পৃথিবীতে দুটো জীব কখনো একই রকম হয় না, পেরেন্টসের থেকেও তাদের সন্তানের কিন্তু ডিফারেন্স আছে, তো একেই আমরা বলবো ভ্যারিয়েশন। তাহলে চ্যাপ্টারের বিষয়টা বোঝাতে পেরেছি আমি, নামটা কেন এলো ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো বলছে জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি। জেনেটিক্স হচ্ছে বায়োলজির সেই শাখা দ্যাট ডিলস উইথ স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, যেটা ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশন নিয়ে যে শাখাতে পড়াশোনা করা হয়। তাহলে ইনহেরিটেন্স মানে কি, যেটা বলছিলাম, দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর পাসড ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং। তাহলে পেরেন্টস থেকে অফস্প্রিংয়ের মধ্যে ক্যারেক্টার যাচ্ছে, যেমন মানুষের সন্তান মানুষ হচ্ছে, তাহলে একেই আমরা বলবো ইনহেরিটেন্স। এবং এখানে এনসিইআরটিতে একটা বিষয় মেনশন করা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। তার মানে এটাই হচ্ছে হেরিডিটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। অফস্প্রিং আর আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস, সন্তানরা তাদের বাবা মার মতো দেখতে হবে, সো দিস ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। ক্লিয়ার? যেমন ধর এখানে ফাদার আর মাদার আছে, মানুষ আছে, তাহলে দেখ এই যে ফাদার, এদের যে সন্তান তৈরি হচ্ছে অফস্প্রিং, সো দে আর ইনহেরিটেন্স, মানে বিভিন্ন ক্যারেক্টার, বাবা এবং মায়ের ক্যারেক্টার সন্তানের মধ্যে যায়, তো এটাকেই আমরা বলবো ইনহেরিটেন্স। আবার দেখ এখানে যে অফস্প্রিং আছে তার কালারটাকে আমি একটু ডিফারেন্ট করেছি, তাহলে বাবা মার সঙ্গেও কিন্তু তাদের কিছু পার্থক্য আছে, তো এটাকেই আমরা বলবো ভ্যারিয়েশন। ঠিক আছে? সুতরাং ডিগ্রি বাই হুইচ প্রোজেনি ডিফার ফ্রম পেরেন্টস, তো তাকেই আমরা বলবো ভ্যারিয়েশন। ঠিক আছে? এবার দেখ বলছে হিউম্যান ইভেন্ট বিফোর 8000 থেকে 1000 বিসি নিউ দ্যাট, মানুষ কিন্তু অনেক আগে থেকেই এটা জানতো যে ভ্যারিয়েশনের অন্যতম কজ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভ্যারিয়েশনের অন্যতম কারণ কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে? এই যে পিতার থেকে স্পার্ম আসে, শুক্রাণু আসে, এবং মাতার থেকে ডিম্বাণু আসে, সুতরাং এই গ্যামেটের মিলনের ফলে যে সন্তান তৈরি হচ্ছে, সো দিস ইজ কল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে ভ্যারিয়েশনের অন্যতম কারণ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং সেই জন্যই মানুষ কি করতো, সো চুজ পেরেন্টস উইথ সুপিরিয়র ক্যারেক্টার টু ব্রিড দেম। মানুষ আগে পশুপালনের ওপর ডিপেন্ড করত, বিভিন্ন রকমের এনিম্যালকে তারা পোষ্য হিসাবে তারা পালন করতো। যেমন আমরা জানি যে ঘোড়া ব্যবহার করত যাতে সেই ঘোড়া খুব ভালো দৌড়তে পারে, আবার কুকুর ব্যবহার করত। তাহলে এমন ধরনের এনিম্যালস তারা ব্যবহার করত যাদের ক্যারেক্টারগুলো অনেক ডেভেলপড, কারণ জানতো যে তাদের থেকে যে সন্তান তৈরি হবে তাদের ভ্যারাইটি কিন্তু অনেক ভালো হবে, বেটার ভ্যারাইটি তৈরি হবে। তাহলে এত বছর আগেও কিন্তু মানুষের এই সম্পর্কে আইডিয়া ছিল একটা, যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্যই ভ্যারিয়েশন তৈরি হয়, এবং সুপিরিয়র কোয়ালিটির যদি অর্গানিজমকে আমরা চয়েস করি, তাদের সন্তানও কিন্তু সুপিরিয়র কোয়ালিটির হবে। তাহলে এখান থেকে এটাই বুঝতে পারছি যে পিতামাতার ক্যারেক্টার সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। যেমন একটা এক্সাম্পল আছে যে সাহিওয়াল কাউজ অব দ্য পাঞ্জাব, পাঞ্জাবের যে সাহিওয়াল গরু আছে, ওয়ার মেড বাই আর্টিফিশিয়াল সিলেকশন অ্যান্ড দ্য ডোমেস্টিকেশন অব দ্য অ্যানসেস্ট্রাল ওয়াইল্ড কাউজ। মানে প্রচুর অ্যানসেস্ট্রাল, মানে এখানে কি বলা হচ্ছে, অনেক প্রাচীনকালে যে ওয়াইল্ড কাউ মানে বন্য যেসব গরু ছিল, তো তাদেরকেই প্রধানত সিলেক্ট করে নিয়েছে, সুপিরিয়র কোয়ালিটি মানুষ সিলেক্ট করে নিয়েছে, এবং সেটাকেই প্রধানত পুষেছিল আর কি, ডোমেস্টিকেট করেছিল, এবং সেখান থেকেই আমরা বর্তমানে যে সাহিওয়াল কাউ পাঞ্জাবে দেখতে পাই, তো সেটা এখান থেকেই আমরা পাই। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ভ্যারিয়েশন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে ইনহেরিটেন্স কাকে বলে। কিন্তু মানুষ তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিষয়টা জানতো, তো সেখান থেকে তার পিছনে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি, ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশনের পিছনে বিজ্ঞানসম্মত কারণটা কি, তো সেই বিজ্ঞানসম্মত কারণ খোঁজার চেষ্টা করেছিলেন যে বিজ্ঞানী, তো তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল একটা হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। হাইব্রিডাইজেশন মানে কি? হাইব্রিডাইজেশন মানে হচ্ছে এটাই, মনে কর ধরো একটা লম্বা মটর গাছ আছে, আবার একটা খর্ব মটর গাছ আছে, ঠিক আছে? তাহলে দুটো ডিফারেন্ট ক্যারেক্টারকে যদি আমরা রিপ্রোডাকশন করে যে অফস্প্রিং পাবো,
তো এই অফস্প্রিংকেই আমরা বলবো হাইব্রিডাইজড, ঠিক আছে, এবং এই ঘটনাকেই আমরা বলবো হাইব্রিডাইজেশন প্রসেস। আরও আমরা ডিটেলসে পড়বো, শুধু এখানে এটা আমরা আইডিয়া নিয়ে নিলাম। So it was in the mid 19th century scientific understanding of the inheritance. মিড 19th সেঞ্চুরিতে প্রথম বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করছিল যে ইনহেরিটেন্সের অন্যতম প্রধান কারণ কি। এবং এই প্রসঙ্গে 1866 সালে 1866-এ মেন্ডেল একটা পেপার পাবলিশ করলেন, একটা লেখা তার পরীক্ষা করে তিনি একটা পেপার পাবলিশ করলেন এবং সেই পেপারের নাম দিয়েছিলেন এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট হাইব্রিডস। তাহলে মেন্ডেলের পেপারটার নাম কি ছিল? অ্যান এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট ব্রিডিং বা এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট হাইব্রিডস। তো সেটা তিনি প্রকাশ করেছিলেন কোথায়? ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন। কিন্তু সেই সময় এটা ইগনোর্ড হয়ে গিয়েছিল। তাহলে দেখ, 1866 সালে মেন্ডেল এটা খোঁজার চেষ্টা করলেন যে ইনহেরিটেন্সের পিছনে সায়েন্টিফিক কারণটা কি, এবং তিনি তার এক্সপেরিমেন্টের রেজাল্ট পাবলিশ করেছিলেন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে, কিন্তু সেটা ইগনোর্ড হয়ে গিয়েছিল। কেন ইগনোর্ড হয়ে গিয়েছিল সেটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। 1900 সালে তিনজন বিজ্ঞানী, একজন হচ্ছেন হুগো দ্য ভ্রিস, একজন কার্ল কোরেন্স এবং আরেকজন টমাস সেরমার্ক, প্রচুর ইম্পর্টেন্ট। তিনজন বোটানিস্ট হুগো দ্য ভ্রিস, কার্ল কোরেন্স এবং টমাস সেরমার্ক, তারা কিন্তু মেন্ডেলের আবিষ্কারকে পুনরায় আবিষ্কার করলেন। সো দিস ইজ কল্ড রিডিসকভারি অফ মেন্ডেলিজম। এবং তারা মেন্ডেলের কাজকে স্বীকৃতি দিয়েছিলেন এবং সেই জন্যই মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। তাহলে বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল একটা ল প্রকাশ করেছিলেন, প্রপোজ দ্য লজ অফ ইনহেরিটেন্স। অর্থাৎ এই ইনহেরিটেন্স কেন হচ্ছে, কোন নিয়মের ভিত্তিতে হচ্ছে, বাবা মার মতোই কেন তাদের সন্তানকে দেখতে হচ্ছে, তার পিছনে কি কারণটা কি, তার পিছনে কি ল আছে, নিয়ম আছে, তো সেটাই কিন্তু মেন্ডেল সায়েন্টিফিক্যালি দিয়েছিলেন। ক্লিয়ার? এটুকু আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, এবার দেখো, এরপরে বলছে হি ডিড হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট অন দ্য গার্ডেন পি। তো মেন্ডেল যার ওপরে তার এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হচ্ছে মটর গাছ, গার্ডেন পি। মটর গাছের প্রতি তার একটা স্পেশাল ইন্টারেস্ট ছিল। অ্যাকচুয়ালি গ্রেগর জোহান মেন্ডেল খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রধানত চাষবাসের ওপর তার খুব ইন্টারেস্ট ছিল। তিনি ফার্মার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি আরও মানে পড়াশোনা করলেন, তিনি একটা ভালো স্কলার হলেন, সায়েন্টিস্ট হলেন এবং তারপরে তিনি ধর্মযাজক হয়েছিলেন, অস্ট্রিয়ান মঙ্ক। এবং ধর্মযাজক হওয়ার পরেই তাকে টাইটেল দেয়া হলো গ্রেগর। আগে তার নাম ছিল জোহান মেন্ডেল, কিন্তু ধর্মযাজক হওয়ার পরে তাকে বলা হলো গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেলের এই আবিষ্কার বায়োলজিতে একটা ব্রেক থ্রু। এমনকি মডার্ন বায়োলজিতেও আমরা এই মেন্ডেলের আবিষ্কারকে আমরা স্বীকৃতি দিই এবং বিভিন্ন রকমের কাজ জেনেটিক্সের ওপর যে যত রকমের এক্সপেরিমেন্ট আছে সবসময় মেন্ডেলের এক্সপেরিমেন্ট একটা বেস হিসাবে কাজ করে, ঠিক আছে। তো মেন্ডেল তার হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট কার ওপর করেছিলেন? গার্ডেন পি মানে পিজাম স্যাটিভাম। আমরা যে মটর শুঁটে খাই না, মটর করাই, তো সেই মটর করাই যে গাছে হয়, তো সেই গাছটার নাম হচ্ছে পিজাম স্যাটিভাম। কত বছর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন? প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, 7 ইয়ার্স এক্সপেরিমেন্ট করেছিলেন, 1856 থেকে 1863। নোটসে যা লেখা আছে কোনো ওয়ার্ড, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। It was for the first time that the statistical analysis and the mathematical logic were applied to problems in biology. এর আগে বায়োলজিতে কখনো ম্যাথামেটিক্স ইউজ করা হয়নি, স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়নি, কিন্তু মেন্ডেলই ছিলেন প্রথম সায়েন্টিস্ট যিনি প্রথম বায়োলজিতে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স ইউজ করেছিলেন। এবং মেন্ডেল যা এক্সপেরিমেন্টের সাহায্যে যে ফল যেগুলো পেয়েছিলেন, যে রেজাল্ট যেগুলো পেয়েছিলেন, মেন্ডেলস ডেটা স্যাম্পল সাইজ ওয়াজ ভেরি লার্জ। মেন্ডেলের ডেটা স্যাম্পল সাইজ ছিল অনেক, মানে প্রচুর তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। 7 পেয়ার্স অফ ক্যারেক্টারের ওপর পরীক্ষা করেছিলেন, অন্তত প্রত্যেকটা ক্ষেত্রে 3টে জেনারেশন তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, 7 বছর ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং তার ডেটা স্যাম্পল যেহেতু খুব অনেক বড় ছিল, হুইচ গেভ ক্রেডিবিলিটি টু দ্য মেন্ডেলস রেজাল্ট, এবং তার ফলে মেন্ডেল সেখান থেকে একটা প্রপার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন। তার রেজাল্ট পয়েন্টেড টু জেনারেল রুলস অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে আমি কি বললাম, আবার বলছি, পিতামাতার মতোই তাদের সন্তানকে দেখতে হবে। তাহলে তার পিছনে কি রুলস আছে, মেন্ডেলের রেজাল্ট সেটাই কিন্তু পয়েন্ট আউট করলো, ঠিক আছে। এইবারে দেখ, তো মেন্ডেল
ওয়ার্কড অন 7 ক্যারেক্টার্স অফ দ্য পি প্ল্যান্ট। মটর গাছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন দেখা যায়, অনেক রকমের ক্যারেক্টার দেখা যায়, কিন্তু মেন্ডেল চয়েস করেছিলেন 7টা ক্যারেক্টারকে। কি চয়েস করেছিলেন? 7টা ক্যারেক্টারকে। মনে কর ধর কোনো মানুষকে যদি আমরা ডেনোট করি, ধর আমাকে কেমন দেখতে, আমি হাইট কেমন, এটা মনে প্রথমেই প্রশ্ন জাগবে যে হাইট কেমন। তো হাইট হচ্ছে ক্যারেক্টার, তাহলে হাইট লম্বা হতে পারে অথবা খর্ব হতে পারে। তো লম্বাকে আমরা বলবো ট্রেট এবং খর্বকে আমরা বলবো ট্রেট। ঠিক আছে, তাহলে কোনো মানুষের ধরা যাক হাইট, এটা ক্যারেক্টার। আবার হচ্ছে চুলের টেক্সচার, এটা হচ্ছে ক্যারেক্টার। আবার চুলের যে টেক্সচার আছে সেটা কার্লি হতে পারে অথবা স্ট্রেট হতে পারে, তো সেগুলোকে আমরা বলবো ট্রেট। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু দুটো অপোজিট অর দ্য কন্ট্রাস্টিং ট্রেট থাকে। সুতরাং মেন্ডেল যে ক্যারেক্টার যেগুলো ইউজ করেছিলেন, তো সেই মেন্ডেলের ক্যারেক্টারে কি ছিল? প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে এক্ষেত্রে কন্ট্রাস্টিং ট্রেট ছিল। ঠিক আছে, দুটো করে কি ছিল? কন্ট্রাস্টিং এক্ষেত্রে ট্রেট ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুটো করে কন্ট্রাস্টিং ট্রেট ছিল। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখি, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা কি দেখব? দুটো করে কন্ট্রাস্টিং ট্রেট দেখতে পাবো। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে যদি আমরা হাইটকে ধরি, তাহলে হাইট হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলে এই হাইটের দুটো ট্রেট আছে, একটা টল আর একটা হচ্ছে ডোয়ার্ফ। তাহলে মেন্ডেল যেহেতু 7টা ক্যারেক্টারকে চয়েস করেছিলেন, তাহলে কতগুলো ট্রেট হবে? অবভিয়াসলি 14 ট্রেটস হবে। ঠিক আছে, 7টা ক্যারেক্টারের জন্য কতগুলো ট্রেট হবে? 14 ট্রেটস। তাহলে এই 14 ট্রেটসগুলো কেমন সেগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে একটুখানি দেখে নাও, কিছু ট্রেট আছে তো সেগুলোকে আমরা বলবো ডমিনেন্ট ট্রেট, আর কিছু ট্রেট আছে রিসেসিভ ট্রেট। ডমিনেন্ট আর রিসেসিভ কাকে বলে একটু পরে আসছে। ডমিনেন্টকে বলা হয় প্রকট আর রিসেসিভকে বলা হয় প্রচ্ছন্ন। ঠিক আছে, তাও আমি একটু বলে দিই ইনফরমেশন দেওয়ার জন্য। দেখ, যদি একটা টল মটর গাছ হয় আর একটা ডোয়ার্ফ যদি মটর গাছ হয়, তাদের মধ্যে যদি রিপ্রোডাকশন হয়, তাহলে সেখান থেকে যা মটর গাছ তৈরি হবে সবাই ধরে নিচ্ছে আমি লম্বা হবে। তাহলে দেখ, এই যে ডোয়ার্ফ ক্যারেক্টার কিন্তু এখানে এক্সপ্রেস করছে না, অথচ তাদের পিতা এবং মাতার মধ্যে কোনো একজনের ডোয়ার্ফ বা খর্ব বৈশিষ্ট্য আছে। তাহলে এক্ষেত্রে যেটা ডমিনেন্ট ট্রেট হলো, তো সেটা হচ্ছে কি? এক্ষেত্রে যে ডমিনেন্ট ট্রেট, তো সেটা হচ্ছে টল। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি। যেটা ডমিনেন্ট ট্রেট হলো, তাহলে সেটা কি হচ্ছে? তো সেটা হচ্ছে টল। ক্লিয়ার? ঠিক আছে, ডমিনেন্ট ট্রেট তাহলে কি হলো? এটা হচ্ছে টল হয়ে গেল। আচ্ছা, এইবারে এবার দেখো, হ্যাঁ, ডমিনেন্ট ট্রেট হচ্ছে এক্ষেত্রে আমরা দেখলাম যে টল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আওয়াজ করবি না, হ্যাঁ, মানে যখন হবে না তখন শুধু ওটা করে দিবি। সুতরাং তাহলে বলো আমাকে, ক্যারেক্টার কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেট কাকে বলে? হোয়াট ইজ ট্রেট আর হোয়াট ইজ ক্যারেক্টার? ক্যারেক্টার তাহলে কাকে বলে? তাহলে ক্যারেক্টার কাকে বলে একটু বল। ক্যারেক্টার, ক্যারেক্টার কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেট কাকে বলে বল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আছে, মানে 7টা ক্যারেক্টার। যেমন ধর মটর গাছের মটর বীজের শেপ, তাহলে সিড শেপ হচ্ছে ক্যারেক্টার। তাহলে ট্রেট কি হতে পারে? ট্রেট তাহলে কি হতে পারে? সেটা রাউন্ড হতে পারে, গোল হতে পারে এবং রিঙ্কেল হতে পারে। তোকে মনে রাখতে হবে কোনটা ডমিনেন্ট ট্রেট আর কোনটা রিসেসিভ ট্রেট। ঠিক আছে, তাহলে সিড শেপ হচ্ছে ক্যারেক্টার, তাহলে তার ট্রেট কি হতে পারে? গোল হতে পারে এবং কুঞ্চিত হতে পারে, রিঙ্কেলড হতে পারে। দু রকমের মটর বীজ আমরা দেখতে পাই। আবার সিড কালার, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলে ট্রেট কি হতে পারে? সেটা ইয়েলো হতে পারে অথবা গ্রিন হতে পারে। আবার দেখ, ফ্লাওয়ার কালার কি হতে পারে? সেটা ভায়োলেট হতে পারে এবং হোয়াইট হতে পারে। সুতরাং ভায়োলেট হচ্ছে ডমিনেন্ট ট্রেট, আর হোয়াইট মানে সাদা হচ্ছে রিসেসিভ ট্রেট। ঠিক আছে, কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ প্রচুর এমসিকিউতে প্রশ্ন দেয়, সুতরাং এটা পুরোপুরি কিন্তু মনে রাখতে হবে। পড শেপ মানে মটরের যে বীজের যে পড, মানে যার ভেতরে দানাটা থাকে, তো তাকেই আমরা বলবো পড। তাহলে সেটা ফুল হতে পারে, পুরোপুরি হতে পারে, অথবা কনস্ট্রিক্টেড হতে পারে। দেখ এখানে এখানে খাঁজ আছে, এরকম হতে পারে। অথবা পড কালার, দেখ সেটা গ্রিন হতে পারে অথবা ইয়েলো হতে পারে। তাহলে গ্রিন হচ্ছে ডমিনেন্ট আর ইয়েলো হচ্ছে রিসেসিভ, পড কালার। এবং তার সঙ্গে সঙ্গে ফ্লাওয়ার পজিশন, দেখ অ্যাক্সিয়াল হতে পারে।
অ্যাক্সিয়াল মানে কি? এই যে কোনো একটা প্ল্যান্ট আছে, তো প্ল্যান্টের এখানে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এই ব্রাঞ্চ এবং মেন যে শাখা আছে, মেন যে স্টেম আছে, তাদের মাঝখান থেকে যদি ফ্লাওয়ার তৈরি হয় তো তাকেই আমরা বলবো অ্যাক্সিয়াল। সুতরাং অ্যাক্সিয়াল ফ্লাওয়ার কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টার, আর টার্মিনাল ফ্লাওয়ার একদম দেখ ব্রাঞ্চের ওপরে আছে এই ফ্লাওয়ারগুলো, সুতরাং এই ফ্লাওয়ারগুলো কিন্তু রিসেসিভ ক্যারেক্টার, ঠিক আছে। এবং স্টেম হাইট, তাহলে মটর গাছের আকৃতি দেখ, এক্ষেত্রে লম্বা হতে পারে এবং ডোয়ার্ফ হতে পারে। তো লম্বা যেটা তো সেটা হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার, আর খর্ব যেটা তো সেটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, ঠিক আছে। মেন্ডেল বলেছিলেন যে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের ক্যারেক্টার বা ট্রেট প্রধানত দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? দুটো ফ্যাক্টর। একটা ফ্যাক্টর আছে পিতার থেকে আর একটা ফ্যাক্টর আছে মাতার থেকে, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তার মানে অবভিয়াসলি এক্ষেত্রে ফাদার আর মাদার থাকবে। তো এই যে দুটো ফ্যাক্টর, একটা আসে পিতার থেকে আর একটা আসে মাতার থেকে, তাহলে আমাদের যে আমরা যেরকমভাবে কোনো একটা মটর গাছকে দেখে আমরা বুঝতে পারি যে সেই গাছটা লম্বা নাকি খর্ব, তো এটাই হচ্ছে ফেনোটাইপ। এবং ফেনোটাইপের পিছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে ফ্যাক্টর। প্রত্যেকটা ফেনোটাইপের জন্য, প্রত্যেকটা ট্রেটের জন্য দুটো করে ফ্যাক্টর থাকে। তাহলে এই যে ফ্যাক্টর, একটা আসে পিতার থেকে আর একটা আসে মাতার থেকে, কেন? কারণ আমাদের দেহতে যে সেল থাকে, তো সেলের মধ্যে ক্রোমোজোমগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এগুলোকেই বলে হোমোলোগাস ক্রোমোজোম। তো এই জোড়াগুলো কোথা থেকে আসে? একটা পিতার থেকে আসে, একটা মাতার থেকে আসে। মনে কর ধর আমি মাতার থেকে, মায়ের থেকে ক্যাপিটাল টি জিন পেয়েছি আর বাবার থেকে স্মল টি জিন পেয়েছি, তাহলে এই ক্যাপিটাল টি আর স্মল টি, সুতরাং ক্যাপিটাল টি যেহেতু টল, যেহেতু এক্ষেত্রে ডমিনেন্ট ক্যারেক্টার, তাহলে ক্যাপিটাল টি উইল বি অলওয়েজ ডমিনেন্ট ওভার স্মল টি, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা ট্রেট দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। পরবর্তীকালে এই ফ্যাক্টরগুলোকেই জোহানসেন বলেছিলেন জিন, যেটা মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর। সুতরাং এই যে জায়গাটা আছে যে মটর গাছের 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, তার মধ্যে কোনটা ডমিনেন্ট আর কোনটা রিসেসিভ বারবার পড়ে কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ। এবার দেখ, এখানে আমি আবার লিখে দিয়েছি, এখানে সিরিয়াল নাম্বার আছে ক্যারেক্টার আর কোনটা ডমিনেন্ট ট্রেট আর কোনটা রিসেসিভ ট্রেট। তাহলে ক্যারেক্টার আর ট্রেটের মধ্যে আমরা পার্থক্য দেখলাম, কোনটা ডমিনেন্ট ট্রেট কোনটা রিসেসিভ ট্রেট। একই জিনিস এখানে লেখা আছে, যেটা এনসিইআরটির বই থেকে আমি ছবির সাহায্যে বোঝার জন্য আবার এনসিইআরটির বইতে আমি তো দিয়ে দিয়েছি ওখানে ছবিটা, ঠিক আছে। জাস্ট নোটস পড়লেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 14 ট্রেটস আছে। মেন্ডেল মেড 14 ট্রু ব্রিডিং পিওর লাইন। তো এই যে 14টা আমরা ট্রেট দেখতে পাচ্ছি, মেন্ডেল এক্সপেরিমেন্টালি 14টা ট্রু ব্রিডিং করেছিলেন, পিওর লাইন করেছিলেন। তার মানে কি? মনে কর ধর এই যে টল আছে, এই টলের যে জিন হবে সেই দুটো জিন বা ফ্যাক্টর একই রকম হবে, এটাই পিওর লাইন। আবার যে ডোয়ার্ফ হবে তার দুটো জিন কিন্তু একই রকম হবে, এটাই পিওর লাইন। যে ভায়োলেট আছে, ভায়োলেট এখানে ধর জিন যেহেতু ডমিনেন্ট, তাহলে বড় হাতের ভি বড় হাতের ভি, এটাই পিওর লাইন। আর হোয়াইট যদি হয় ছোট হাতের ভি ছোট হাতের ভি। তার মানে যেটা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার ট্রেট ইজ অলওয়েজ কন্ট্রোলড বাই দিস টু ফ্যাক্টর। তো এই দুটো ফ্যাক্টর যদি সেম হয় তো তখনই তাকে আমরা বলবো পিওর লাইন, তখনই তাকে আমরা কি বলবো? পিওর লাইন, ঠিক আছে। এই যে ডমিন্যান্ট, বংশগতিতে সবসময় এটা প্রবলেম সৃষ্টি করে ডমিন্যান্ট ট্রেটটা। এই ডমিন্যান্ট ট্রেটের জেনোটাইপ দুরকম হতে পারে, দুটো ফ্যাক্টর একই রকম হতে পারে অথবা দুটো ফ্যাক্টর আলাদা হতে পারে। যদি দুটো ফ্যাক্টর একই রকম হয় তখন তাকে বলে হোমোজাইগাস, আর যদি দুটো ফ্যাক্টর আলাদা রকম হয় তো তখন তাকে আমরা বলবো হেটারোজাইগাস। তো হেটারোজাইগাসের ক্ষেত্রে ক্যাপিটাল টি ইজ অলওয়েজ ডমিনেন্ট ওভার স্মল টি। যদি ক্যাপিটাল টি আর স্মল টি থাকে তাহলে ক্যাপিটাল টি 100% প্রকাশ পাবে। মনে কর ধর কোনো একটা জায়গাতে জমায়েত হয়েছে মানুষ, ধর আমি আছি প্লাস অন্যান্য ছেলে মেয়ে, অনেক লোক আছে। এবার সেখানে যদি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী আসেন, তাহলে সবাইয়ের ফোকাস কার ওপরে থাকবে? প্রাইম মিনিস্টারের ওপর থাকবে, আমাদের ওপর নয়। তাহলে প্রাইম মিনিস্টার এখানে নিজেকে 100% প্রকাশ করছে আর আমরা কি হচ্ছে? সাপ্রেসড হয়ে আছি। সো তখনই তিনি হলেন ডমিনেন্ট। তো সেরকমভাবে কোনো একটা পার্টিকুলার ট্রেটের জন্য যদি দুটো ডিফারেন্ট ফ্যাক্টর থাকে, তার মধ্যে যে ফ্যাক্টরটা নিজেকে 100% প্রকাশ করে তো তাকেই আমরা বলবো ডমিনেন্ট ফ্যাক্টর।
তাহলে এক্ষেত্রে এই যে দেখ ডমিনেন্ট ট্রেট আছে, এর কিন্তু দুটো ফ্যাক্টর থাকতে পারে, একটা ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি। তো এখানে এই যে হোমোজাইগাস আছে এটাই পিওর লাইন, আবার এখানেও যে হোমোজাইগাস দেখতে পাচ্ছি সেটাও পিওর লাইন। তো রিসেসিভ ট্রেটের সবসময় হোমোজাইগাস কন্ডিশনেই থাকে, তার কোনো হেটেরোজাইগাস কন্ডিশন নেই। তাহলে মেন্ডেল কি করেছিলেন, এই যে পিওর লাইন তিনি কিন্তু এক্সপেরিমেন্টালি তৈরি করেছিলেন। দেখ বলছে ফর দিস 14 ট্রেট মেন্ডেল মেড 14 ট্রু ব্রিডিং পিওর লাইন। সো ট্রু ব্রিডিং পিওর লাইন তাহলে আমরা কাকে বলবো, ইজ ওয়ান দ্যাট রিমেইন আনচেঞ্জড ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং ফর মেনি জেনারেশন। ইট ইজ ফর্মড বাই কন্টিনিউয়াস সেলফ পলিনেশন। তাহলে ট্রু ব্রিডিং পিওর লাইন কিভাবে তৈরি হয়, স্বপরাগযোগের মধ্য দিয়ে। সেলফ পলিনেশন মানে কি, মনে কর ধর একটা ফুল থেকে পরাগ রেণু, মনে কর ধর একটা ফুল আছে এবং ফুলের এটা হচ্ছে স্ত্রী স্তবক আছে আর এটা পুংস্তবক আছে, মানে এটা স্টেমেন আর এটা হচ্ছে কার্পেল। তাহলে একই ফুলের পোলেন যখন সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে তো তখনই তাকে আমরা বলবো সেলফ পলিনেশন। স্টিগমাতে যদি পড়ে তখন তাকে আমরা বলবো সেলফ পলিনেশন। তাহলে একই ফুলের মধ্যে প্রধানত পরাগ সংযোগ ঘটিয়ে বা একই গাছের মধ্যে রিপ্রোডাকশন ঘটিয়ে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পিওর লাইন পাবো। সুতরাং পিওর লাইন টল প্ল্যান্টের জেনোটাইপ কি হবে, ক্যাপিটাল টি, আর ডোয়ার্ফ প্ল্যান্টের জেনোটাইপ কি হবে, স্মল টি। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? কি বললাম বোঝাতে পেরেছি? হোয়াট ইজ পিওর লাইন? ঠিক আছে, আচ্ছা। এবারে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে মেন্ডেলের এক্সপেরিমেন্ট। তো মেন্ডেলের এক্সপেরিমেন্ট দেখার আগে প্রথমে এখানে দেখে নিই। দেখ মনে কর ধর এখানে পেরেন্ট আছে, আমরা মোনোহাইব্রিড ক্রস দেখব, অর্থাৎ এক্ষেত্রে একটা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার আর দুটো ট্রেট নিয়ে পরীক্ষা। তাহলে দেখ পেরেন্টাল যদি টল হয় আর এখানে পেরেন্টাল আমরা দেখছি ডোয়ার্ফ, তাহলে একটা লম্বা মটর গাছ আছে আর একটা খর্ব মটর গাছ আছে। তো এক্ষেত্রে যেহেতু পিওর লাইন আমরা ইউজ করব, মেন্ডেল ইউজ করেছিলেন পিওর লাইন, তাহলে জেনোটাইপ কি হবে, অবভিয়াসলি ক্যাপিটাল টি। আর ডোয়ার্ফ যদি হয় তাহলে এর জেনোটাইপ কি হবে, অবভিয়াসলি সেটা হবে স্মল টি। ঠিক আছে, যখন গ্যামেট তৈরি হবে তখন এই ফ্যাক্টরগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। তাহলে একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি ঢুকবে আর একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি ঢুকবে। ঠিক আছে, আর এদিকেও যে গ্যামেট তৈরি হবে একটা গ্যামেটের মধ্যে স্মল টি ঢুকবে আর একটা গ্যামেটের মধ্যে স্মল টি ঢুকবে। এরপরে এই ক্যাপিটাল টি আর স্মল টি যদি পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হয় তাহলে যত গাছ তৈরি হবে সব কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। তো এই যে পেরেন্টাল জেনারেশন, তো এটাকেই বলা হয় পি জেনারেশন। এটাকে কি বলবো আমরা, পি জেনারেশন। তো পি জেনারেশন থেকে মেন্ডেল কিন্তু এই যে পি জেনারেশনে যে প্ল্যান্ট যেগুলো সেগুলো তিনি তৈরি করেছিলেন আর্টিফিশিয়ালি। তিনি পিওর লাইন তৈরি করেছিলেন এবং এদের মধ্যে ক্রসিং করেছিলেন। এখানে ধরে রাখ এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, তাহলে একটা মেল আর একটা হচ্ছে ফিমেল। মেল মানে কি, মেল মানে হচ্ছে ডোনর, তার মানে এর থেকে পোলেন এই ফিমেলের মধ্যে যাবে। ঠিক আছে, কিন্তু সেলফিংয়ে কি হচ্ছে, একই ফুলের মধ্যে ক্ষেত্রে কিন্তু পরাগ সংযোগ হচ্ছে। সেলফিংয়ে কি হচ্ছে, একই ফুলের মধ্যে বা একই গাছের মধ্যে যখন হয়। বাট পি জেনারেশনে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রসিং। পি জেনারেশনে কি দেখতে পাবো, ক্রসিং। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বললাম বোঝাতে পেরেছি? এটা কিন্তু কনসেপ্ট, এটা হচ্ছে আইডিয়া। ঠিক আছে, তাহলে দেখ এখানে যে গ্যামেট তৈরি হচ্ছে সেই গ্যামেট যখন ইউনাইটেড হবে, যে প্ল্যান্ট যেগুলো তৈরি হবে, যেখানে যে সিড তৈরি হবে সেটাকে যদি আমরা মাটিতে পুঁতি তাহলে সেখানে যত প্ল্যান্ট তৈরি হবে সবাই হবে টল। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি? কেন টল হবে বলো তাহলে, একটু বলো কেন লম্বা হবে? এরা লম্বা হবে কারণ এখানে একটা ডমিনেন্ট ট্রেট আছে আর একটা রিসেসিভ ট্রেট আছে। তো ডমিনেন্ট আর রিসেসিভটাকে ওভাররাইড করার জন্য দুটো প্ল্যান্টই টল হবে। এখানে ডমিনেন্ট ফ্যাক্টর আছে আর রিসেসিভ। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা আর খর্ব। তো মেন্ডেল আশ্চর্য হয়ে দেখলেন যে যত প্ল্যান্ট তৈরি হলো এরকম যদি হয় যে বাবা এবং মায়ের বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, তাহলে হওয়া উচিত ছিল এখানে কি, মিডিয়াম সাইজের প্ল্যান্ট। মনে কর ধর এই যে লম্বা যে প্ল্যান্ট আছে এর উচ্চতা হচ্ছে 8 ফুট, আর এখানে ডোয়ার্ফ যে প্ল্যান্ট আছে ধর এর উচ্চতা হচ্ছে 2 ফুট। তাহলে এখানে যে মানে যে গাছগুলো তৈরি হওয়ার কথা তাদের অ্যাভারেজ হাইট কত হওয়ার উচিত ছিল, 5 ফিট। কিন্তু সেটা না হয়ে এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতা এবং মাতার যে কোনো একটা বৈশিষ্ট্য 100% প্রকাশ পাচ্ছে।
যদি দুজনের মধ্যবর্তী বৈশিষ্ট্য যদি প্রকাশ পেত তখন তাকে বলে ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স, তখন তাকে আমরা কি বলবো, ব্লেন্ডিং ইনহেরিটেন্স। মেন্ডেলের আগে সায়েন্টিস্টরা এই ব্লেন্ডিং ইনহেরিটেন্সে বিশ্বাস করতেন। তারা বলতেন যে পিতার অর্ধেক ক্যারেক্টার আর মায়ের অর্ধেক ক্যারেক্টার প্রধানত অফস্প্রিং এর মধ্যে যায়, সো দিস ইজ কল্ড ব্লেন্ডিং ইনহেরিটেন্স। কিন্তু মেন্ডেল বললেন যে না, যে পেরেন্টস আছে মেল এবং ফিমেল তার মধ্যে যে কোনো একজনের ক্যারেক্টার কিন্তু অফস্প্রিং এর মধ্যে আমরা দেখতে পাই। তাহলে F1 জেনারেশনে কতগুলো পেরেন্টের ক্যারেক্টার দেখতে পাবো? এখানে ফাদার আর মাদার আছে, ধরে রাখ এখানে ফাদারের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, একটা পেরেন্টের ক্যারেক্টারই আমরা এখানে দেখতে পাবো। আবার F2 জেনারেশনে দেখে এই সমস্ত গাছগুলোর মধ্যে যদি সেলফিং করা হয়, F1 জেনারেশনে যে গাছগুলো তৈরি হলো, সেলফিংটা বলেছি, তাহলে যে গাছগুলো তৈরি হচ্ছে তার মধ্যে 3 ভাগ লম্বা আর 1 ভাগ খর্ব। তাহলে F2 জেনারেশনে দেখ 3টে প্ল্যান্টই কিন্তু তাদের ফাদারের মতো হলো, আমি ধরে নিচ্ছি আমার এক্সপেরিমেন্ট অনুযায়ী, আর একটা প্ল্যান কিন্তু মাদারের মতো হলো, কোনো রকম ব্লেন্ডিং নেই। তাহলে F2 জেনারেশনে ফাদার এবং মাদার দুজনের ক্যারেক্টারই কিন্তু প্রকাশ পায়। তো এটাই হলো মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস। সুতরাং মোনোহাইব্রিড ক্রসে একটি ক্যারেক্টার নিয়ে পরীক্ষা করা হয়, অর্থাৎ দুটো ট্রেট নিয়ে এক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হয়। দেখ, যদি আমরা ইনহেরিটেন্স অফ ওয়ান জিন ধরি, একটা জিন দুটো ফর্মে থাকে, একটা মানুষের অনেকগুলো ফর্ম হতে পারে, সুতরাং হিউম্যান একটা কনসেপ্ট, সেই কারণের জন্য জিনও একটা কনসেপ্ট, সেটা অনেকগুলো ফর্মে থাকতে পারে। তাহলে একটা জিন নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি তো তখনই তাকে আমরা বলবো মোনোহাইব্রিড ক্রস। তো এক্ষেত্রে দেখ, মেন্ডেল চুজ পি প্ল্যান্ট ফর হিজ এক্সপেরিমেন্ট। মেন্ডেল কেন মটর গাছকে তার এক্সপেরিমেন্টে কেন চয়েস করেছিলেন আগে সেটা জানতে হবে। কারণ মটর ফুল হচ্ছে বাইসেক্সুয়াল অ্যান্ড দ্য সেলফ পলিনেটেড। বাইসেক্সুয়াল মানে কি? মানে এমন একটা মটর ফুল যার মধ্যে তার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে এবং তার সঙ্গে সঙ্গে মেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় কার্পেল বা অ্যান্ড্রোএসিয়াম, আর মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় স্টেমেন। তাহলে একই গাছের মধ্যে যেহেতু দুটো সেক্স অর্গানই থাকে এবং সেলফ পলিনেটেড মানে একই ফুলের মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে পোলেন সেই ফুলেরই স্টিগমাতে পড়ছে, সেই জন্য মেন্ডেল চয়েস করেছিলেন। তাহলে যেহেতু সেলফ পলিনেশন হচ্ছে, সেই জন্য বাইরের আদার্স কোনো ক্যারেক্টার এখানে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং মটর গাছের মধ্যে 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেট আর প্রেজেন্ট। 7 পেয়ার্স কন্ট্রাস্টিং ট্রেট আমরা দেখতে পাবো। এবং মটর গাছের লাইফ স্প্যান কিন্তু অনেক শর্ট হয়, সেই জন্য অনেক জেনারেশন ধরে আমরা পরীক্ষা করতে পারি। একটা মটর গাছের জেনারেশন যদি 20 বছর যদি বাঁচত, তাহলে একটা জেনারেশনের জন্য ওয়েট করতে হতো 20 ইয়ার্স। কিন্তু মটর গাছ 1 বছরেরও কম সময় বাঁচে, সেই জন্য খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা জেনারেশন ধরে এক্সপেরিমেন্ট করতে পারি। এবং প্ল্যান্টস আর শর্ট, মটর গাছ খুব ছোট হয় এবং ইজিয়ার টু মেনটেন। সহজেই, যেহেতু ছোট ছোট জিনিস, তাহলে সহজেই আমরা এটাকে মেনটেন করতে পারি। এই সব কারণের জন্যই মেন্ডেল কিন্তু মটর গাছকে চয়েস করেছিলেন। এবার আমরা একটা টার্ম দেখব, তো সেটা হচ্ছে ইমাসকিউলেশন, যেটা আমরা আর্টিফিশিয়ালি মেন্ডেল যেটা করেছিলেন। এখানে দেখ, আমি আগেই বলেছি যে মটর ফুল উভয় লিঙ্গ। তাহলে মটর ফুল বা মটর ফ্লাওয়ার যেটা হচ্ছে বাইসেক্সুয়াল, তো এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ অংশ আছে, দেখ স্টিগমা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কার্পেল আছে, ঠিক আছে? তো এই যে কার্পেল মানে এই যে কার্পেল আছে, কার্পেলের ওপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে স্টিগমা, আর নিচে ওভারি আছে, আর এখানে স্টাইল আছে, এটা হচ্ছে ওভারি, ঠিক আছে? তাহলে এগুলো নিয়েই তাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট কার্পেল। তাহলে একই ফুলের মধ্যে আমরা কার্পেলকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা স্ট্যামেনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? স্ট্যামেন মানে মেল পার্ট আর কার্পেল মানে হচ্ছে ফিমেল পার্ট। যেহেতু একই ফুলের মধ্যে দুটো অর্গানই আমরা দেখতে পাচ্ছি, তো সেই জন্য এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এইবার মেন্ডেল আর্টিফিশিয়ালি কি করলেন? এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তিনি ইমাসকিউলেশন করলেন। হোয়াট ইজ দিস ইমাসকিউলেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, এখানে আমরা কি করছি, এখানে যে প্ল্যান্ট আছে, দেখ এই যে জায়গাটাতে আছে, এটা হচ্ছে প্রধানত এর যে স্ট্যামেন আছে, তো স্ট্যামেনের দুটো পোর্শন, একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। এদের যে অ্যান্থার, এখানেই প্রধানত মেল গ্যামেট তৈরি হয়। এখানে কি তৈরি হয়? মেল গ্যামেট। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে তিনি কি করলেন?
এই অ্যান্থারটাকে কেটে দিলেন, এই অ্যান্থারটাকে রিমুভ করলেন। দেখ কাঁচি দিয়ে কি করছে, অ্যান্থারটাকে কেটে দিচ্ছে। যদি অ্যান্থারটাকে যদি কেটে দেয় তাহলে সে কি হয়ে যাবে, সে ফিমেল হয়ে যাবে। স্টেমেনকে যদি আমরা কেটে দিই তাহলে সে কি হয়ে যাবে, সে ফিমেল হয়ে যাবে। আবার এখানে কি আছে, মেল প্ল্যান্ট আছে, মেল পেরেন্ট আছে। তাহলে এ যেহেতু ফিমেল, তাহলে সেই মেল পেরেন্ট থেকে আমরা কি করব, তার স্টিগমার মধ্যে পোলেনকে দিয়ে দেব। সুতরাং ট্রান্সফার পোলেন, তার মানে এখানে ক্রসিং করছে। ক্লিয়ার? তাহলে কোনো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে তার স্ট্যামেনকে রিমুভ করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ইমাস্কিউলেশন। এর ফলে এদের যে কার্পেল আছে সেই কার্পেল ফার্টিলাইজ হয়, এবং সেই কার্পেলটাই প্রধানত আমরা যে মটরের যে বীজ যার মধ্যে থাকে, তো সেটা হচ্ছে সিড, আর সেটা যে সবুজ রঙের যে কভারিংয়ে আবৃত থাকে, তো সেটাই হচ্ছে তাদের ফ্রুটস। ঠিক আছে? এবার মটরের দানাকে যখন আমরা মাটিতে যখন পুঁতে দেব, তখন সেখান থেকে গাছ তৈরি হবে। তখন সেখান থেকে কি তৈরি হবে, গাছ তৈরি হবে। কিন্তু এই যে প্ল্যান্টস যেগুলো তৈরি হয়েছে, সেগুলো আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। কেন? এর কারণটা হচ্ছে এটাই যে মেন্ডেল এক্ষেত্রে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন, এবং এই প্রসেসকেই আমরা বলবো ইমাস্কিউলেশন। ঠিক আছে? এই প্রসেসকেই আমরা কি বলবো, ইমাস্কিউলেশন। তাহলে ইমাস্কিউলেশন ইজ ডান ফর ক্রস পলিনেশন ইন সেলফ পলিনেটেড প্ল্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি পি প্ল্যান্ট কিন্তু সেলফ পলিনেটেড প্ল্যান্ট, কিন্তু তার মধ্যে ক্রস পলিনেশন করার জন্য আমরা কি করছি, আমরা এই ঘটনাটা করছি, ইমাস্কিউলেশন করছি। ক্লিয়ার? এবার দেখ, তাহলে মেন্ডেলের যে এক্সপেরিমেন্টে এরপরের অংশে আমরা চলে যাই। এখানে দেখো বলছে ফিউশন অফ মেল গ্যামেট মানে পোলেন from one plant to the female gamete from the other is known as the cross fertilization or the cross pollination. Mendel was able to prevent the self fertilization, so this was done by emasculation and bagging. বিষয়টা কি রকম হচ্ছে দেখ, এখানে কি হচ্ছে, এই জায়গাতে দেখ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার আছে, এবং সেই ফ্লাওয়ারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, জেনারেলি আমরা জানি যে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে। এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, তো এটাই হচ্ছে স্ট্যামেন, এবং স্ট্যামেনের উপরের যে অংশটা আছে, তো সেটাই হচ্ছে অ্যান্থার, আর এটা ফিলামেন্ট। আর এখানে আছে স্টিগমা, এটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, এটা স্টাইল, আর এটা ওভারি। তাহলে তিনি কি করছেন, যদি আমি অ্যান্থারটাকে কেটে বাদ দিয়ে দিই তাহলে সেটা ফিমেল ফ্লাওয়ার। দেখ এখানে নো অ্যান্থার, তার মানে এটাই হচ্ছে ইমাস্কিউলেশন। সো রিমুভাল অফ দ্য অ্যান্থার ফ্রম এ ডেভেলপিং ফ্লাওয়ার বাড বিফোর দ্য অ্যান্থার প্রডিউস এনি ম্যাচিওর পোলেন। যখন কুঁড়ি অবস্থাতে আছে, কোনো ম্যাচিওর পোলেন যখন তৈরি হচ্ছে না, তখন যখন আমরা অ্যান্থারকে কেটে দেব, তখন সেই ঘটনাকে আমরা বলবো ইমাস্কিউলেশন। এবং ইমাস্কিউলেশন করার পরে তারপরে কি করব, মেল যে প্ল্যান্ট আছে, তো তার থেকে পোলেন ডাস্ট নিয়ে আমরা এই স্টিগমাতে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে একটা ব্যাগ দিয়ে চাপা দিয়ে দেব। কেন? কারণ যাতে অন্য কোনো ফুলের পোলেন গ্রেন যাতে এখানে এসে না পড়ে। সো কভারিং দ্য স্টিগমা টু অ্যাভয়েড আনডিজায়ার্ড পলিনেশন। ঠিক আছে? তো মেন্ডেল এই কাজটা কিন্তু করেছিলেন তার এক্সপেরিমেন্টে। সুতরাং ইমাস্কিউলেশন কিভাবে হয় এবং কিভাবে আমরা পিওর লাইন তৈরি করতে পারি, তো সেটা আমরা দেখলাম। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইমাস্কিউলেশন বলো, ইমাস্কিউলেশন কাকে বলে? Emasculation is the removal of anthers from a bisexual flower to make it unisexual so that cross-pollination is possible in self-pollinating plants. একদম ঠিকই বলেছ। এবার দেখ, সুতরাং মোনোহাইব্রিড ক্রস মানে কি, এক্ষেত্রে সিঙ্গেল, আর হাইব্রিড মানে হচ্ছে মিক্সিং। বলছে ক্রসিং অফ দ্য টু প্ল্যান্ট ইজ ডান টু স্টাডি। আচ্ছা এখানে দেখি, বলছে মোনোহাইব্রিড ক্রসে হেয়ার অল ক্যারেক্টার্স ইন মেল আর ফিমেল আর সেম। এখানে আমরা ধরে নিচ্ছি যে বাকি যা সব ক্যারেক্টার আছে, তার ফুলের রং, তার সব কিছু সব আমরা ধরে নিচ্ছি সেম। কেবলমাত্র একটা ক্যারেক্টার এক্ষেত্রে ডিফারেন্ট। ক্যারেক্টার মানে কি আমি বলেছিলাম হাইট, তার মানে দুটো ট্রেট এখানে ডিফারেন্ট হবে। যেমন লাইক ওয়ান পেরেন্ট ইজ টল অ্যান্ড অ্যানাদার পেরেন্ট ইজ ডোয়ার্ফ অ্যান্ড দ্য রেস্ট ক্যারেক্টার্স আর সেম। অন্যান্য ক্যারেক্টারকে আমরা কনসিডার করব না, শুধু একটা ক্যারেক্টারের ওপরই যখনই আমরা টার্গেট করব, তো তখনই তাকে আমরা বলবো মোনোহাইব্রিড ক্রস। কি বললাম, বোঝাতে পেরেছি? সমস্ত ক্যারেক্টারকে এখানে আমরা সেম রাখবো, কেবলমাত্র একটা ক্যারেক্টার ছাড়া। তাহলে মোনো কথার মানে হচ্ছে সিঙ্গেল, আর হাইব্রিড মানে মিক্সিং, আর ক্রস মানে কি ক্রসিং অফ দ্য টু প্ল্যান্ট। দুটো প্ল্যান্টকে দেখ,
মটর গাছ প্রধানত বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেই জন্য সেলফিং হয়, সেলফিং একটা প্ল্যান্টের মধ্যেই হবে। কিন্তু এক্ষেত্রে আমরা ক্রস কেন বলছে, কারণ দুটো প্ল্যান্ট এখানে তৈরি করছে, একটা মেল আর ফিমেল, ইজ ডান টু স্টাডি দ্য ইনহেরিটেন্স অফ ওয়ান ক্যারেক্টার, তার মানে দুটো ট্রেট। দ্য টু প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট ট্রেট অফ দ্য সেম ক্যারেক্টারে, একই ক্যারেক্টারের দুটো ডিফারেন্ট ট্রেট এখানে থাকে। সুতরাং ক্যারেক্টার যদি আমরা হাইট ধরি, একটা টল হবে আর একটা ডোয়ার্ফ হবে, তো একেই আমরা বলবো মোনো হাইব্রিড ক্রস। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ, সুতরাং যেহেতু এখানে ক্রসিং ঘটনা করছি আমরা আর্টিফিশিয়ালি, তো আমরা একটা গাছ নিচ্ছি পিওর টল আর এখানে পিওর ডোয়ার্ফ। পিওর মানে কি, দুটো জিনই এখানে সেম হবে, ক্যাপিটাল টি, আর ডোয়ার্ফ মানে হচ্ছে স্মল টি। যেটা রিসেসিভ জিন হবে সেটাকে ছোট হাতের লেখা হয়, আর যেটা ডমিনেন্ট ফ্যাক্টর হবে সেটাকে বড় হাতের লেখা হয়। ফ্যাক্টর মানেই জিন। তাহলে এখান থেকে গ্যামেট কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট কি তৈরি হচ্ছে, স্মল টি। অনেক বইতে শুধু একটাই গ্যামেট লেখা থাকে, কারণ যেহেতু দুই টাইপের গ্যামেট তৈরি হচ্ছে সেই জন্য একটা হিসাবেই লেখা থাকে। কিন্তু আমি এখানে বোঝার জন্য দুটোই গ্যামেট লিখে দিয়েছি। দুটো গ্যামেট তাহলে কি হচ্ছে, গ্যামেটের মধ্যে দুটো ফ্যাক্টর সেপারেটেড হয়ে যাচ্ছে। তারপরে আবার যখন জাইগোট তৈরি হচ্ছে, এই দুটো ফ্যাক্টর যখন ইউনাইটেড হচ্ছে তখন এরকম তৈরি হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে F1 জেনারেশনে যত গাছ তৈরি হবে সবাই 100% টল। তো এই জেনারেশনে, পি জেনারেশনে তাহলে আমরা কি করলাম, ক্রসিং তখনই পসিবল হবে যদি আমরা ইমাসকিউলেশন করি। কিন্তু মটর গাছ তো ন্যাচারালি সেটা সেলফিং হয়, একই ফুলের মধ্যে প্রধানত এইরকম তাদের রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, একই ফুলের মধ্যে হয়, তাহলে সেলফিং হয়। সো পোলেন কিপ অন দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। ঠিক আছে, একই গাছের একই ফুলের মধ্যে এক্ষেত্রে পোলেনকে রাখা হয়। তাহলে তাই যদি হয়, তাহলে এক্ষেত্রে রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি কিসের সঙ্গে হচ্ছে, ক্যাপিটাল টি, স্মল টি আর ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি, স্মল টি থেকে যদি আমরা গ্যামেট পাই, তাহলে কি কি গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল টি যুক্ত গ্যামেট আর একটা স্মল টি যুক্ত গ্যামেট। আবার এখান থেকে কি পাবো আমরা, ক্যাপিটাল টি যুক্ত গ্যামেট আর একটা স্মল টি যুক্ত গ্যামেট। তাহলে এই গ্যামেটগুলোকে যদি আমরা এইভাবে রাখি, এখানে একটা ক্যাপিটাল টি, এখানে স্মল টি, আবার এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, তাহলে আমরা যে জেনারেশন পাবো সেটা F2 জেনারেশন। F2 জেনারেশনে যে প্ল্যান্ট হচ্ছে, দেখ এই দুটোর সঙ্গে গুণ হচ্ছে, ক্যাপিটাল টি মাল্টিপ্লিকেশন, ক্যাপিটাল টি যদি হয়, যেখানেই ক্যাপিটাল টি থাকবে সেটাই টল হবে। আবার ক্যাপিটাল টি, স্মল টি, তার মানে অবভিয়াসলি এটা লম্বা হবে। আবার এখানে দেখ ক্যাপিটাল টি, স্মল টি, তার মানে অবভিয়াসলি এটা টল হচ্ছে। আবার স্মল টি, তার মানে কি এটা ডোয়ার্ফ হচ্ছে। সো হি কালেক্টেড সিড ফ্রম দ্য ক্রসিং অফ দ্য পি জেনারেশন। পি জেনারেশনে তিনি যে সিডগুলো পেলেন সেগুলোকে তিনি এবার নিলেন, কালেক্ট দ্য সিড। তারপরে গ্রিউ সিড টু জেনারেট দ্য ফার্স্ট হাইব্রিড জেনারেশন অর F1 জেনারেশন। তাহলে এই যে হাইব্রিড জেনারেশন, যেটা হেটারোজাইগাস, এখানে জেনেটিক্সে এখানে এটাকেই আমরা হাইব্রিড বলছি। সো অল প্ল্যান্টস ওয়ার টল লাইক ওয়ান অফ ইটস পেরেন্ট, নান ওয়ার ডোয়ার্ফ। তাহলে F1 জেনারেশনে যত প্ল্যান্ট পেলাম সবাই কিন্তু লম্বা, তাদের একজন পিতা অথবা মাতার মতোই, একজনের মতোই সবাই কিন্তু লম্বা। সো F1 অলওয়েজ রিজেম্বল আইদার ওয়ান অফ ইটস পেরেন্ট। তাহলে F1 জেনারেশনে যত প্ল্যান্ট তৈরি হয়েছে তাদের পিতামাতার মধ্যে যে কোনো একজনের সঙ্গে তাদের 100% সিমিলারিটি থাকে। মেন্ডেল এবার কি করলেন, সেলফ পলিনেট F1 প্ল্যান্টের মধ্যে সেলফ পলিনেশন করলেন এবং সেখান থেকে তিনি F2 প্ল্যান্টকে জেনারেট করলেন। সো সাম অফস্প্রিং ওয়ার ডোয়ার্ফ, কিন্তু F2 জেনারেশনে তিনি কি দেখলেন, কিছু অফস্প্রিং আবার ডোয়ার্ফ হয়ে গেল, খর্ব হয়ে গেল। দ্য ক্যারেক্টার নট সিন ইন F1 জেনারেশন। F1 জেনারেশনে কিন্তু এই ডোয়ার্ফ ক্যারেক্টার আমরা দেখতে পাইনি, 100% সেখানে টল ছিল। কিন্তু যখন F2 জেনারেশন যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে কিছু প্ল্যান্ট ডোয়ার্ফ হয়ে গেল। এখানে আমরা দেখলাম যে 1 ভাগ, মানে 4টে যদি প্ল্যান্ট হয় তার মধ্যে 1 ভাগ এখানে ডোয়ার্ফ হচ্ছে আর 3 ভাগ এখানে টল হচ্ছে। সো টল অ্যান্ড ডোয়ার্ফ ট্রেট ওয়ার আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস। দেখ F2 জেনারেশনে যে টল আর ডোয়ার্ফ আসছে এটা কিন্তু তাদের পেরেন্টসের মতোই আইডেন্টিক্যাল। সো ডিড নট শো এনি ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স, দ্যাট ইজ নান ওয়ার ইন বিটুইন দ্য হাইট। তাহলে এটাই হচ্ছে মেন্ডেলের মোনো হাইব্রিড ক্রস। তো বাইরে থেকে আমরা যে ক্যারেক্টার দেখতে পাই তো সেটাই ফেনোটাইপ। তাহলে মেন্ডেলের মোনো হাইব্রিড ক্রসে F2 জেনারেশনে, F1 জেনারেশনে তাহলে কীরকম ফেনোটাইপ হবে বলো, F1 জেনারেশনে কেমন ফেনোটাইপ হবে? F1 জেনারেশনে কেমন ফেনোটাইপ হবে বলো? F1 জেনারেশনে কেমন ফেনোটাইপ হবে তাহলে? F1 জেনারেশনে হবে 100% এক্ষেত্রে
টল হবে। F1 জেনারেশনে তাহলে ফেনোটাইপ যেটা হবে সেটা হচ্ছে 100% টল, ঠিক আছে? F1 জেনারেশনে তাহলে কেমন ফেনোটাইপ হচ্ছে? 100% টল, ক্লিয়ার? আর F2 জেনারেশনে তাহলে ফেনোটাইপিক রেশিও আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে টল ইজ টু ডোয়ার্ফ যেটা হচ্ছে, টল তাহলে কতগুলো হচ্ছে? 3 ভাগ, আর ডোয়ার্ফ কতগুলো হচ্ছে? 1 ভাগ। আর জেনোটাইপিক রেশিও তাহলে কি হচ্ছে? দেখ, ক্যাপিটাল টি কতগুলো তৈরি হয়েছিল? একটা, 1। ক্যাপিটাল টি স্মল টি কতগুলো হয়েছিল? 2টো। আবার স্মল টি কতগুলো হয়েছিল? 1, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন বা মোনোহাইব্রিড ক্রসের রেজাল্ট। এখানে তাহলে দেখ, একটা টল প্ল্যান্ট আর এখানে হচ্ছে ডোয়ার প্ল্যান্ট আছে, তাহলে এরা সবাই কিন্তু পিওর এদের মধ্যে ক্রসিং করছে, তারপরে এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে ক্যাপিটাল টি, আবার এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? আবার এখানে দেখ ক্যাপিটাল টি স্মল টি, আচ্ছা টল আর ডোয়ার্ফ, ঠিক আছে? এখানে ক্যাপিটাল টি, তাহলে সবাই কিন্তু F1 জেনারেশনে 100% এক্ষেত্রে কিন্তু টল হচ্ছে, ঠিক আছে? 100% টল হচ্ছে। আবার দেখ এই দিকে যদি আমরা এটা করি, সেলফিং যদি আমরা করি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল টি ইত্যাদি, যেটা দেখাচ্ছিলাম। এখানে দেখ একটা ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি কি হচ্ছে? 1। আবার ক্যাপিটাল টি স্মল টি এখানে কি হচ্ছে? 2, আর স্মল টি কি হচ্ছে? এখানে 1 হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ফেনোটাইপিক রেশিও টল ইজ টু ডোয়ার্ফ সমান 3:1, আর জেনোটাইপিক রেশিও এখানে কি হচ্ছে? 1:2:1। কোন জেনারেশনে? F2 জেনারেশনে। তাহলে মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসে F2 জেনারেশনে আমরা যে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও দেখলাম সেটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও 3:1, আর জেনোটাইপিক রেশিও ইজ 1:2:1, ঠিক আছে? এটুকু বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন নেই তো বলো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ বলছে প্রোজেনি অফ দ্য F1 অ্যান্ড F2 শো নো ব্লেন্ডিং, অর্থাৎ F1 এবং F2তে যত প্রোজেনি তৈরি হয়েছে, অফস্প্রিং যত তৈরি হয়েছে, তাদের মধ্যে কোনো ব্লেন্ডিং দেখা যাচ্ছে না। পেরেন্টসের ইন্টারমিডিয়েট কোনো ক্যারেক্টার দেখা যাচ্ছে না। ক্যাপিটাল টি স্মল টি ইজ টল, ঠিক আছে? নট মিডিয়াম সাইজ, বিকজ টি ইজ ডমিনেন্ট অ্যান্ড ইট মেক্স দ্য প্ল্যান্ট টল। কারণ যার জেনোটাইপ আছে ক্যাপিটাল টি স্মল টি, তো সেটা টল হচ্ছে, লম্বা হচ্ছে, মিডিয়াম সাইজ হচ্ছে না। কারণ কি? কারণ ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। মেন্ডেল পারফর্মড মোনোহাইব্রিড ক্রস ফর আদার ক্যারেক্টার্স, অন্যান্য ক্যারেক্টারের ওপরও কিন্তু তিনি মোনোহাইব্রিড ক্রস করেছিলেন, নট অনলি প্ল্যান্ট হাইট। এছাড়া আরও যে ক্যারেক্টার আমরা দেখেছিলাম, কতগুলো ক্যারেক্টার দেখেছিলাম বলো? মেন্ডেলের কতগুলো ক্যারেক্টার নিয়ে পরীক্ষা করেছিলেন? কতগুলো ক্যারেক্টার নিয়ে পরীক্ষা করেছিলেন? হ্যাঁ, টোটাল হচ্ছে 7টা ক্যারেক্টার। আর কতগুলো ট্রেট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন? 14টা ট্রেট। ইয়েস, 14 ট্রেট। তাহলে মেন্ডেল কিন্তু এই 7 ক্যারেক্টার নিয়ে কিন্তু মোনোহাইব্রিড ক্রস করেছিলেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সেম রেজাল্ট পেয়েছিলেন, ঠিক আছে? এটাই একজন সায়েন্টিস্টের তাহলে কতটা পরিমাণে তার ডেডিকেশন, ঠিক আছে? এবং এই জায়গা থেকে মেন্ডেল যেটা বললেন সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফ্যাক্টর। বেসড অন অবজারভেশন মেন্ডেল প্রপোজ দ্যাট, তিনি এই সমস্ত দেখে তিনি কি প্রপোজ করলেন? বলছে সামথিং ওয়াজ বিং স্টেবলি পাসড ডাউন আনচেঞ্জড ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং। তিনি বলছেন যে কিছু একটা জিনিস যেটা কি হচ্ছে স্টেবলি পাসড ডাউন, যার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, যেটা স্টেবলি পাসড ডাউন, ঠিক আছে, পেরেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে যেটা চলে যাচ্ছে থ্রু গ্যামেটের মধ্য দিয়ে। হি কল্ড ইট অ্যাজ ফ্যাক্টর, তিনি এটাকে ফ্যাক্টর বলেছিলেন, এবং বর্তমানে এই ফ্যাক্টরকেই বলা হয় জিন। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কোনো ক্যারেক্টার প্রধানত বা ট্রেট প্রধানত জিনের ওপর ডিপেন্ড করে। তো মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, এবং এই ফ্যাক্টর বা জিন আমরা কোথা থেকে পাচ্ছি? গ্যামেট থেকে। এই গ্যামেটের ভেতরে কি থাকে? গ্যামেটের ভেতরে ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টরগুলো কোথা থেকে পাচ্ছি? আমরা পেরেন্টস থেকে পাচ্ছি। তাহলে আমাদের অরিজিন কোথা থেকে হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্য দিয়ে, গ্যামেটের মধ্য দিয়ে। পিতার থেকে আমরা স্পার্মের মধ্যে প্রধানত ফ্যাক্টর থাকে, আবার মায়ের ওভামের মধ্যে ফ্যাক্টর থাকে। তো এই দুটো ফ্যাক্টর যদি যুক্ত হয়, বা এই দুটো সেল যদি যুক্ত হয়, তাহলে গ্যামেট তৈরি, জাইগোট তৈরি হচ্ছে। তাহলে এই জাইগোটের মধ্যে আমরা পিতার মাতার ফ্যাক্টর কোনো একটা পার্টিকুলার ট্রেটে পাবো। সেই জন্য বলছে সামথিং ওয়াজ বিং স্টেবলি পাসড ডাউন আনচেঞ্জড ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং
through gamete and he called it as the factor. বর্তমানে এই ফ্যাক্টরকেই বলা হয় জিন, এবং এই জিন নামটা দিয়েছিলেন বিজ্ঞানী জোহানসেন। মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলেছিলেন, বিজ্ঞানী জোহানসেন তার নাম পরিবর্তন করলেন জিন দিয়ে। তো এতক্ষণ আমরা যে জেনেটিক্স পড়ছি, জেনেটিক্স শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? ফাদার অফ জেনেটিক্স তো মেন্ডেল। চ্যাম্পিয়ন ব্রিটিশ বায়োলজিস্ট উইলিয়াম বেটিসন coined a new term that is genetics. জেনেটিক্স মানে কি? হোয়াট ইজ জেনেটিক্স? ট্রাভেলিং অফ জিন ফ্রম জেনারেশন টু জেনারেশন। আমার মধ্যে যে জিনগুলো আছে সেগুলো কয়েক হাজার বছর আগে হয়তো আমার মানে পূর্বপুরুষের মধ্যে ছিল, সেটা জেনারেশন থেকে জেনারেশন ট্রাভেল করতে 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 আমাদের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, সো দিস ইজ কল্ড জেনেটিক্স। এবং জিনস হচ্ছে ইউনিট অফ ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্সের একক কোনটা? জিন। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইনহেরিটেন্স? জিন ইজ ইউনিট অফ ইনহেরিটেন্স হুইচ আর স্টেবলি পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু আদার ভায়া গ্যামেট। তাহলে জিন গ্যামেটের মধ্য দিয়ে ট্রান্সমিটেড হয়। এ জিন ইজ রিকোয়ার্ড টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেট ইন অ্যান অর্গানিজম। কোনো একটা অর্গানিজমের যে পার্টিকুলার ট্রেট, সেটা লম্বা হবে নাকি বেঁটে হবে, তার সিডের কালার ইয়েলো হবে নাকি গ্রিন হবে, আমাদের যত রকমের ট্রেট আছে সমস্ত রকমের ট্রেটের কারণটাই হচ্ছে জিনের এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলেছিলেন, বিজ্ঞানী জোহানসেন বললেন সেটাকে জিন। এরপরে দেখ, মেন্ডেল এখান থেকে যে ল দিলেন তো সেটাই হচ্ছে ল অফ ইনহেরিটেন্স। যেটা বলছিলাম যে আগে মানুষের একটা আইডিয়া ছিল ইনহেরিটেন্স সম্পর্কে। ইনহেরিটেন্স মানে পেরেন্টসের ক্যারেক্টার অফস্প্রিংয়ের মধ্যে যাবে, তো এটাই হচ্ছে ইনহেরিটেন্স। কিন্তু তার পিছনে কোন নিয়মে সেটা যাচ্ছে, হোয়াট ইজ দ্য ল, সেটা কেউ দিতে পারেননি, সেটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেল। সো মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্স আমরা দেখব। বেসড অন দ্য মোনোহাইব্রিড ক্রস রেজাল্ট, মেন্ডেল প্রপোজড টু জেনারেল রুল। মোনোহাইব্রিড ক্রসের রেজাল্টের ওপর ভিত্তি করে মেন্ডেল দুটো জেনারেল রুলস দিলেন। টুডে দিস রুলস আর কল্ড দ্য প্রিন্সিপালস অর লজ অফ ইনহেরিটেন্স। মেন্ডেল দুটো নিয়মের কথা বললেন এবং বর্তমানে এটাকেই বলা হয় ল অফ ইনহেরিটেন্স। তো প্রথম যে ল দিলেন তো সেটা হচ্ছে দ্য ফার্স্ট ল অর ল অফ ডমিনেন্স। এখানে কি বলছে? বলছে ক্যারেক্টার্স আর কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট কল দ্য ফ্যাক্টরস। প্রত্যেকটা ক্যারেক্টার, ডিসক্রিট কথার মানে হচ্ছে আলাদা, সেপারেট। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়, ডিসক্রিট ইউনিট দিয়ে কন্ট্রোল হয়। এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। এটাকে বাংলাতে বলা হয় প্রকটতা প্রচ্ছন্নতা সূত্র। এবং ফ্যাক্টরস অকার ইন পেয়ার। যেটা বলছিলাম যে টল ক্যারেক্টার যদি হয় তাহলে তার দুটো ফ্যাক্টর থাকতে পারে, ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি। আর ডোয়ার্ফ যদি হয় সেটা হচ্ছে স্মল টি। সুতরাং ফ্যাক্টরস অকার ইন পেয়ার। ইন এ ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টর, এরকম যদি হয় ক্যাপিটাল টি স্মল টি, যদি ডিসিমিলার ফ্যাক্টর যদি থাকে, ওয়ান মেম্বার অফ দ্য পেয়ার ডমিনেট, তাহলে এই যে পেয়ার আছে সেই পেয়ারের একজন সদস্য, একজন মেম্বার ডমিনেট হবে, সেটাই হচ্ছে ডমিনেন্ট মানে ডমিনেন্ট ফ্যাক্টর। আর একটা রিসেসিভ হবে। তাহলে ইন হেটারোজাইগাস কন্ডিশন, হেটারো কথার মানে কি ডিফারেন্ট, হেটারোজাইগাস কন্ডিশনে অনলি ওয়ান ফ্যাক্টর উইল এক্সপ্রেস ইটসেলফ। কেবলমাত্র একটা ফ্যাক্টর নিজেকে প্রকাশ করবে, সেটাই হচ্ছে ডমিনেন্ট, এবং আদার ডু নট। যেমন ক্যাপিটাল টি স্মল টি কন্ডিশনে ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। ক্যাপিটাল টি এখানে গ্রেটার দ্যান স্মল টি, তার মানে এটাই বলতে চাইছি যে ক্যাপিটাল টি স্মল টি এর ওপর ডমিনেন্ট, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট অ্যান্ড স্মল টি ইজ রিসেসিভ। কিন্তু যখন হেটারোজাইগাস কন্ডিশন হয় তখন একটা ফ্যাক্টর কেন ডমিনেন্ট হয় আর একটা ফ্যাক্টর কেন রিসেসিভ হয়, এবার আমরা সেটা দেখব। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখ, বলছে যখন ক্যাপিটাল টি এটা যদি একটা নর্মাল অর আনমডিফাইড অর ফাংশনাল অ্যালিল, একটা জিন ডিফারেন্ট ফর্মে থাকতে পারে। দেখ, একটা মানুষ ডিফারেন্ট ফর্মে থাকতে পারে। যেমন মানুষ মানে আমি একটা মানুষ, তুই একটা মানুষ, তাহলে আমরা দুজনে মানুষ, আমরা দুটো ডিফারেন্ট ফর্মে আছি। এখানেও সেরকম কোন একটা পার্টিকুলার জিন দুটো ফর্মে থাকতে পারে এবং এই দুটো ফর্মকেই আমরা বলবো অ্যালিল। ঠিক আছে, এই দুটো ফর্মকেই আমরা কি বলবো? অ্যালিল। তাহলে এই যে অ্যালিল, একটা জিন যেটা প্রধানত হাইটকে কন্ট্রোল করছে, তো তার জন্য দুটো ফ্যাক্টর আছে, একটা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি এর অ্যালিল হলো স্মল টি আর স্মল টি এর অ্যালিল হলো ক্যাপিটাল টি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যদি ক্যাপিটাল টি স্মল টি যদি থাকে তাহলে ক্যাপিটাল টি কেন এক্সপ্রেস হবে, স্মল টি কেন এক্সপ্রেস হবে না?
তো তারই উত্তর আমরা খুঁজব। দেখ, আমরা প্রত্যেকেই জানি যে জিন থেকে প্রধানত এনজাইম তৈরি হয়। জিন হচ্ছে ডিএনএর একটা অংশ যেখান থেকে এনজাইম তৈরি হয়। যদি ক্যাপিটালটি প্রধানত আনমডিফাইড অথবা ফাংশনাল অ্যালিল, যত সময় গেছে তত অ্যালিলের কিন্তু চেঞ্জ হয়েছে মিউটেশনের মধ্য দিয়ে, তাহলে এক্ষেত্রে এই যে ক্যাপিটালটি আছে এটা প্রধানত একটা নর্মাল এনজাইম তৈরি করে। কি তৈরি করে? একটা নর্মাল এনজাইম নিডেড টু ট্রান্সফর্ম এ সাবস্ট্রেট ইনটু প্রোডাক্ট। এনজাইম কি করে? একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে। তাহলে ক্যাপিটালটি ফ্যাক্টর একটা নর্মাল এনজাইম তৈরি করে। ক্লিয়ার? এর ফাংশনে অত অসুবিধা নেই। কিন্তু স্মলটি হচ্ছে মডিফাইড অ্যালিল। সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে এই স্মলটি ক্যাপিটালটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেটা স্মলটিতে হয়েছে। আর এই চেঞ্জ যদি খুব কম হয় তাহলে সেটা নর্মাল অর লেস এফিসিয়েন্ট এনজাইম তৈরি করতে পারে। ঠিক আছে? তার মানে ক্যাপিটালটি যে পরিমাণে এনজাইম তৈরি করছে এটা সেই পরিমাণে নাও করতে পারে। কোনো একজন মানুষ স্টুডেন্টকে সে হয়তো ম্যাথামেটিক্সে 100% পায়, আবার তুই হয়তো ম্যাথে পেলি 90%। তোর চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জ যদি 90% হয় তাহলে সেটা হচ্ছে এইরকম হতে পারে, সেটা নর্মাল অর লেস এফিসিয়েন্ট এনজাইম। কিন্তু তুই যদি 1% পাস, তার মানে কি? অথবা 0 পেতে পারিস, তাহলে এক্ষেত্রে কি হতে পারে? 0 মানে নো এনজাইম, আর 1% মানে নন ফাংশনাল এনজাইম, তার কোনো কাজ নেই, ফেল করে গেলে কোনো কাজ নেই পরীক্ষার। এখানেও সেরকম। তাহলে এই যে দুটো কন্ডিশন বলছি 2 and 3, সো কন্ডিশন 2 and 3 মেক স্মল টি রিসেসিভ। তাহলে ডমিনেন্ট জিন ন্যাচারালি নেচারে থাকে, যত সময় গেছে এই ডমিনেন্ট জিনের চেঞ্জ হয়েছে, মডিফাই হয়েছে। এই মডিফাই যদি এমন হয়, হঠাৎ করে তো পুরো মডিফাই হবে না, স্লাইটলি হালকা হালকা করে মডিফাই হচ্ছে, হতে হতে তার নেচার যখন চেঞ্জ হয়ে যায় তখন সে রিসেসিভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ক্যাপিটালটি যেখানে নর্মাল এনজাইম তৈরি করছিল, যদি মডিফিকেশন যদি লো লেভেলে হয় তাহলে লেস এফিসিয়েন্ট এনজাইম তৈরি করে, বাট ইট ক্যান চেঞ্জ সাবস্ট্রেট। কিন্তু যদি এরকম হয় যে তারা নন ফাংশনাল এনজাইম তৈরি করছে অথবা কোনো এনজাইম তৈরি করছে না, তখনই সেটা রিসেসিভ হয়ে যাবে। সো কন্ডিশন 2 and 3 মেক টি রিসেসিভ। ঠিক আছে? এটুকু বোঝাতে পেরেছি? আচ্ছা, এই যে ডমিনেন্ট ফ্যাক্টর এবং রিসেসিভ ফ্যাক্টর দেখলাম, তো এখানে আরও একটা টার্ম আছে, তো সেটা হচ্ছে ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপ, ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড অ্যানিম্যাল মানে আমরা এটাই জানি যে বনেতে যেসব অ্যানিম্যাল থাকে, নেচারে যেসব অ্যানিম্যাল থাকে। সো ওয়াইল্ড টাইপ অ্যালিল ডেনোটেড বাই মেবি ডমিনেন্ট অর রিসেসিভ। ওয়াইল্ড টাইপ অ্যালিল কিন্তু ডমিনেন্টও হতে পারে অথবা রিসেসিভ হতে পারে। অ্যাকচুয়ালি ডমিনেন্ট অ্যালিল মাস্ক অর হাইড দ্য এক্সপ্রেশন অফ দ্য রিসেসিভ অ্যালিল। তো তোকে যদি বলা হয় যে ওয়াইল্ড টাইপ অ্যালিল, তাহলে কোনটা? সেটা ডমিনেন্ট হতে পারে, রিসেসিভ হতে পারে, কিন্তু মেজরিটি কেসে এটা ডমিনেন্ট হয়। কিন্তু ডমিনেন্ট অ্যালিল সবসময় ডমিনেন্ট হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? ডমিনেন্ট আর ওয়াইল্ড এই দুটো টার্ম অনেক সময় জেনেটিক্সে আসে। তো ওয়াইল্ড টাইপ মেজরিটি ক্ষেত্রে ওয়াইল্ড টাইপ অ্যালিল ডমিনেন্ট হয়, কিন্তু সেটা রিসেসিভও হতে পারে। ঠিক আছে? ওয়াইল্ড টাইপ অ্যালিল মানেই কিন্তু ডমিনেন্ট অ্যালিল নয়, এটাই বোঝানোর চেষ্টা করেছি। এবং এই যে ল অফ ডমিনেন্স যেটা বললাম, তো সেই ল অফ ডমিনেন্স কি ব্যবহৃত হচ্ছে কি কাজে? দেখ, এক্সপ্লেইন দ্য এক্সপ্রেশন অফ অনলি ওয়ান অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার ইন F1। তো ল অফ ডমিনেন্সের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে F1 জেনারেশনে কেন 100% গাছ লম্বা হলো, এবং তার সঙ্গে সঙ্গে F2 জেনারেশনে কেন দুটো প্যারেন্টেরই ক্যারেক্টার এলো। ঠিক আছে? কেন দুটো প্যারেন্টেরই ক্যারেক্টার এলো তার এক্সপ্লেনেশন কিন্তু এই ল অফ ডমিনেন্স থেকে পাই। এবং ইট অলসো এক্সপ্লেইন দ্য প্রপোর্শন অফ দ্য 3:1 অবটেইনড অ্যাট দ্য F2 জেনারেশন। F2 জেনারেশনে কেন ফেনোটাইপ 3 ভাগ হলো, 3 ভাগ লম্বা এবং 1 ভাগ খর্ব হলো, 3:1 এই ফেনোটাইপিক রেশিও কিন্তু আমরা ল অফ ডমিনেন্স থেকে পাই। ঠিক আছে? এটুকু বোঝাতে পেরেছি? সিম্পলি ল অফ ডমিনেন্স হচ্ছে সেটাই, যখন হেটারোজাইগাস কন্ডিশন থাকবে তখন একটা অ্যালিল 100% প্রকাশ পাবে, অন্য অ্যালিল 0% প্রকাশ পাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ল অফ ডমিনেন্স। এবং ল অফ ডমিনেন্সের ইউটিলিটি হচ্ছে এটা, F1 জেনারেশনে কেন 100% টল প্ল্যান্ট তৈরি হলো, আবার F2 জেনারেশনে কেন দুটো প্যারেন্টেরই ক্যারেক্টার আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরে যেটা আছে ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে আলাদা করা। যখন গ্যামেট ফরমেশন হয় তখন দুটো ফ্যাক্টর অফ এ ক্যারেক্টার সেগ্রিগেট ফ্রম ইচ আদার। দেখ, দুটো ফ্যাক্টর এরকম ছিল, একসঙ্গে ছিল, কিন্তু যখন গ্যামেট তৈরি হবে তখন তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, সেগ্রিগেটেড হয়ে যাবে। সো দ্যাট অনলি ওয়ান অফ দ্য টু ফ্যাক্টর ইজ প্রেজেন্ট ইন দ্য গ্যামেট।
তাহলে গ্যামেটের মধ্যে এই দুটো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা কেবলমাত্র থাকবে। সো ইট ইজ কল্ড ল অফ পিউরিটি অফ দ্য গ্যামেট। তাহলে একেই আমরা বলবো ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা কি বলবো, ল অফ সেগ্রিগেশন। তাহলে দেখ এক্ষেত্রে পেরেন্টস যদি আমরা ধরি, ল অফ সেগ্রিগেশন কেমন হচ্ছে দেখ, যদি হোমোজাইগাস হয়, দুটো ফ্যাক্টরই একই রকম, প্রডিউস সিমিলার টাইপ অফ গ্যামেট। দেখ এখান থেকে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, প্রত্যেকটা গ্যামেটে যে ফ্যাক্টরগুলো আছে একই রকমের, আবার স্মলটি দেখ সিমিলার টাইপ অফ গ্যামেট তৈরি হচ্ছে। যদি হেটারোজাইগাস হয় তাহলে দুই ধরনের গ্যামেট তৈরি হবে, হ্যাভিং ওয়ান অ্যালিল উইথ ইকুয়াল প্রপারশন। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি আছে, এখানে ক্যাপিটাল টি অ্যালিল, এখানে স্মল টি অ্যালিল, কিন্তু এদের প্রপারশন কিন্তু অনুপাত কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে 50% এক্ষেত্রে ক্যাপিটাল টি যুক্ত গ্যামেট আর 50% স্মল টি যুক্ত গ্যামেট। সো দিস সেগ্রিগেশন অফ অ্যালিল ইজ এ র্যান্ডম প্রসেস। এই অ্যালিলের সেগ্রিগেশন একটা র্যান্ডম প্রসেস। সো দেয়ার ইজ 50% চান্স অফ এ গ্যামেট কন্টেনিং আইদার অ্যালিল। ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা আজকের একদম লাস্ট পোর্শন আমরা বুঝবো কতগুলো কনসেপ্ট অফ জেনেটিক্স। দেখ নোটসটা এমনভাবে করা আছে, যেমন আমরা প্রথম অংশ দেখেছি 1 নাম্বার পোর্শন, 2 নাম্বার, 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, এইভাবে আমি ইউনিট হিসাবে ভাগ করে দিয়েছি। তাহলে 4 মানে আরও একটা অংশতে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ আমরা যেটা দেখলাম মোনোহাইব্রিড ক্রস কিভাবে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ল অফ সেগ্রিগেশন, সেখান থেকে কি ল আমরা পাবো। ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন পেলাম, আর কি পেলাম আমরা বলো, ল অফ সেগ্রিগেশন আর কি সরি, বলছি, মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস থেকে তিনি কতগুলো ল দিয়েছিলেন? ল অফ সেগ্রেগেশন, ল অফ ডমিনেন্ট। ল অফ সেগ্রিগেশন আর ল অফ ডমিনেন্ট। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার আমরা কিছু টার্মিনোলজি দেখব, যেগুলো জেনেটিক্সের একদম বিল্ড আপ কনসেপ্ট। এটা খুব ভালো করে আমাদের জানতে হবে। তো প্রথম যে কনসেপ্ট আছে, কনসেপ্ট নাম্বার 1, হাউ গ্যামেটস আর ফর্মড অ্যান্ড ফিউজড। কিভাবে গ্যামেট তৈরি হয়। গ্যামেট মানে সেক্স সেল। আমাদের দেহে দু রকমের সেল থাকে, একটা সোম্যাটিক সেল আর একটা হচ্ছে গ্যামেট বা সেক্স সেল। ঠিক আছে, সেক্স সেলটা আমাদের সেক্স অর্গানে তৈরি হয়। ক্লিয়ার? দেখ, মনে কর ধর একটা ডিপ্লয়েড অর্গানিজম আছে। এখানে আমি একটু ছবি এঁকেছি। দেখ, এখানে একটা মেল অর্গানিজম আছে বা পেরেন্ট, এখানে সেটা হচ্ছে ডিপ্লয়েড, আর এখানে ফিমেল পেরেন্ট আছে, সেও কিন্তু ডিপ্লয়েড। তাহলে মেল এবং ফিমেল এদের যদি আমরা দেহের কোনো একটা কোষ নিই, ধর আমি আমার হাত থেকে একটা সেল নিলাম, অথবা কোনো ফিমেলের বডি থেকে যদি কোনো সেল নেই, আমাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই হবে, মানে 23 পেয়ার্স। আমার প্রত্যেকটা সেলে যে 23 পেয়ার্স যে ক্রোমোজোম আছে, তার 23টা আমি মায়ের কাছ থেকে পেয়েছি আর 23টা বাবার কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ডিপ্লয়েড বা 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে, দেখ এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে এটা ক্রোমোজোম নাম্বার 1। এরকম 23টা ক্রোমোজোম তো আঁকা সম্ভব নয়, সেই জন্য ক্রোমোজোম নাম্বার 1, ক্রোমোজোম নাম্বার 2 করে দিয়েছে। একটা পিতার থেকে পাচ্ছে, একটা মাতার কাছ থেকে পাচ্ছে, তো এই পেয়ারকেই আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। ইন হোমোলোগাস পেয়ার ইচ ক্রোমোজোম কামস ফ্রম ইচ পেরেন্ট। তাহলে এটা নর্মাল ডিপ্লয়েড সেল আমরা দেখলাম। যখন মিওসিস সেল ডিভিশনের মধ্য দিয়ে যখন গ্যামেট তৈরি হয়, তাহলে গ্যামেটে তাহলে কিভাবে ঢুকছে দেখ, তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেটেড হয়ে যাবে। তাহলে এইটা একটা গ্যামেটে ঢুকলো আর এই ক্রোমোজোম নাম্বার 2 একটা গ্যামেটে ঢুকলো, তাহলে এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম। সিমিলারলি এখানেও 1 নাম্বার ক্রোমোজোম 2 নাম্বার ক্রোমোজোম আসবে। এখানেও সিমিলারলি 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার ছিল, এখানে 2 নাম্বার ক্রোমোজোম পেয়ার ছিল। যখন গ্যামেট তৈরি হচ্ছে, এখানে 1, এখানে 2, আর এখানে 1 এবং এখানে 2। তাহলে গ্যামেটের মধ্যে ক্রোমোজোম কি হবে, সবসময় হ্যাপ্লয়েড সেটে থাকবে। এন মানে হ্যাপ্লয়েড। ক্লিয়ার? হোয়েন এনি মেল গ্যামেট ইজ ফিউজড উইথ এনি ফিমেল গ্যামেট, তাহলে যে কোনো একটা মেল গ্যামেট, ধর এই মেল গ্যামেটটা এই ফিমেল গ্যামেটের সঙ্গে ফিউজড হলো, তখন কি হবে, জাইগোট তৈরি হবে। দেখ জাইগোট তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে আমি প্রথম যে ক্রোমোজোম এঁকেছিলাম সেটা পিতার কালো এঁকেছিলাম, তাহলে মায়ের ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম আবার ইউনাইটেড হয়ে গেল। আবার দেখ, মায়ের সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম আর বাবার সেকেন্ড পেয়ার অফ সেকেন্ড ক্রোমোজোম আবার ইউনাইটেড হয়ে গেল। সো জাইগোট ইজ ডিপ্লয়েড, সো রিসিভ ওয়ান সেট অফ ক্রোমোজোম ফ্রম ইচ পেরেন্ট, সো হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার রিস্টোর্ড। ঠিক আছে, তাহলে এইভাবে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটেড হয়, আবার সেটা রিস্টোর্ড হয়। এটুকু বোঝাতে পেরেছি? সোম্যাটিক সেলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কন্ডিশন। ক্লিয়ার? ঠিক আছে,
একটু বলো। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কনসেপ্ট নাম্বার 2 দেখব, সেটা হচ্ছে ক্যারেক্টার আর ট্রেট। আমি আগেও বলেছি তবু একটু বলছি। সোমেটিক সেল অফ হিউম্যান কন্টেন্স 23 পেয়ার্স অফ ক্রোমোসোম, ঠিক আছে। দিজ আর হোমোলোগাস পেয়ার, তো এটাকেই আমরা বলবো হোমোলোগাস পেয়ার। দে উইল ক্যারি জিনস ফর সেম ক্যারেক্টার অন দ্য সেম লোকাস। একটা ক্যারেক্টারের জিন প্রধানত একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে, যেমন তুই যেমন তোর বাড়িতে থাকিস, আমি যেমন আমার বাড়িতে থাকি, সেরকমভাবে হাইটের জিন ক্রোমোজোমের একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা স্পেসিফিক জায়গাতে থাকবে। যেখানে হাইটের জিন থাকবে সেখানে আবার কালারের জিন থাকবে না, ঠিক আছে, তার জন্য আলাদা জায়গা আছে। তাহলে জিন যে জায়গাতে থাকে তো তাকেই আমরা বলবো লোকাস। সো দে উইল ক্যারি দ্য জিনস ফর দ্য সেম ক্যারেক্টার অন দ্য সেম লোকাস। তাহলে এখানে দেখ এক্সাম্পল দিয়েছে হোমোলোগাস ক্রোমোজোম। তো হোমোলোগাস ক্রোমোজোম এখানে যদি ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম আমরা ধরি, তাহলে দেখ এখানে জিন ফর দ্য হেয়ার কালার, ফর হেয়ার কালার মানে ব্ল্যাক, হেয়ার কালারের জন্য এই যে পিতার থেকে পাচ্ছি ধর ক্যাপিটাল বি, তাহলে হেয়ার কালারের জিন কিন্তু আরও একটা ক্রোমোজোমের একই জায়গাতে থাকবে, এখানে থাকবে, কোনোদিন এই দিকে থাকবে না, ঠিক আছে, এইখানে থাকবে না, কোথায় থাকবে, এখানে থাকবে। সো এটাই হচ্ছে লোকাস। সো জিন ফর হেয়ার কালার এখানে স্মল বি আছে, তাহলে ক্যাপিটাল বি যদি ডমিনেন্ট ওভার স্মল বি হয়, তাহলে এই মানুষটার ক্যারেক্টার কি হবে, ব্ল্যাক হেয়ার, ঠিক আছে। আবার দেখ এখানে জিন ফর আই কালার, তাহলে আই কালার এখানে ধর স্মলি দুটোই হোমোজাইগাস, তাহলে ব্লু। তাহলে এই মানুষটার ক্যারেক্টার কি শুধুমাত্র তো হেয়ার কালার নিয়ে তার ক্যারেক্টার নয়, আরও ক্যারেক্টার আছে, তার ব্লু হেয়ার। তাহলে আমি যেটা বলতে চাইছি যে লোকাস হচ্ছে সেই জায়গা যে জায়গাতে প্রধানত একটা স্পেসিফিক ক্যারেক্টারের জিন প্রধানত থাকে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম, the specific gene for specific character present on the same locus or position. So hair color gene present in particular locus but eye color gene present in different locus. তাহলে হেয়ার কালার একটা পার্টিকুলার ক্যারেক্টার, তার লোকাস, তার জিন আলাদা লোকাসে থাকবে, যে লোকাসে থাকবে, আবার আই কালারের জিন কিন্তু আলাদা লোকাসে থাকবে। আই কালার ইজ ক্যারেক্টার, তাহলে আই কালার হচ্ছে ক্যারেক্টার, কিন্তু ব্লু অর ব্ল্যাক আইস আর ট্রেট। হেয়ার কালার একটা ক্যারেক্টার, কিন্তু ব্ল্যাক অর ব্রাউন হেয়ার আর ট্রেট। আমি অলরেডি এগুলো সম্পর্কে অনেকবার বলেছি। এরপরে আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে জিন আর অ্যালিল। যেটা বলছিলাম একটা মানুষ, একটা হিউম্যান, তো হিউম্যান হচ্ছে জিন। এবার মনে কর ধর তুই আছিস, ইউ, আর এখানে ধর মি, তাহলে আমরা দুজন হচ্ছে অ্যালিল। অ্যাকচুয়ালি হিউম্যান একটা আইডিয়া, কিন্তু রিয়েল এক্সিস্টেন্স কার আছে, অ্যালিলের আছে। তাহলে স্পেসিফিক রিজিয়ন অফ দ্য ডিএনএ দ্যাট এক্সপ্রেস ইটসেলফ মেক দ্য প্রোটিন অ্যান্ড দ্য আরএনএ, তো তাকেই আমরা বলবো জিন। জিন কাকে বলে, জিন হচ্ছে একটা ডিএনএর সেগমেন্ট যেখান থেকে আরএনএ তৈরি হয় এবং পরে সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রসেস তো তাকেই আমরা বলবো ট্রান্সলেশন। সো জিন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ। তোকে যদি বলে, তুমি তো জেনেটিক্স পড়ছো, হোয়াট ইজ দিস জিন? জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখান থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিনগুলোই আমাদের ফেনোটাইপকে কন্ট্রোল করে। আর অ্যালিল কাকে বলে, অ্যালিলকে অ্যালিলোমর্ফো বলা হয়। সো টু অর মোর ফর্মে পার্টিকুলার জিন, কোন একটা জিনের যদি দুই বা তার বেশি ফর্ম থাকে তো তখনই তাকে আমরা বলবো অ্যালিল। দে আর স্লাইটলি ডিফারেন্ট ফর্ম অফ এ জিন। তাহলে আমরা যে মানুষ, অ্যাকচুয়ালি আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। যদি আমরা মানুষ আর গরুর ওপর যদি বেস করি, আমাদের মধ্যে হিউজ ডিফারেন্স থাকবে। তাহলে সেটা একটা জিন, মানুষ একটা জিন, আবার গরু একটা জিন, ধরে নিচ্ছি আর কি। আবার গরুর মধ্যে কোনোটা হয়তো কালো হতে পারে, কোনোটা সাদা হতে পারে, তাহলে সেগুলোকে আমরা বলছি অ্যালিল, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে দেখ ক্রোমোজোমের মধ্যে আমি দেখিয়েছি যে অনেক ক্যারেক্টার আছে, তো সেই অনেক ক্যারেক্টারের জিনগুলো কিভাবে আছে দেখ। হোমোলোগাস ক্রোমোজোম, কোনো ক্ষেত্রে হয়তো ক্যাপিটাল ই স্মল ই আছে, কোনো ক্ষেত্রে ক্যাপিটাল সি, কোনো ক্ষেত্রে ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে। তাহলে মায়ের মধ্যে হয়তো এরকম স্মল বি আছে, বাবার মধ্যে এরকম ক্যাপিটাল বি আছে। সো দেয়ার আর 2 জিনস ফর এভরি ক্যারেক্টার। প্রত্যেকটা জিনের জন্য দুটো ক্যারেক্টার থাকে, ওয়ান কন্ট্রোলিং অফ ইটস কন্ট্রাস্টিং ট্রেট। যেমন হাইটের জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কটা জিন থাকবে, দুটো, ঠিক আছে। তাহলে এর মধ্যে একটা দুটো কন্ট্রাস্টিং ট্রেটকে কন্ট্রোল করবে, যেমন টলকে কন্ট্রোল করছে কে, ক্যাপিটাল টি, আবার ডোয়ার্ফকে কন্ট্রোল করছে কে, স্মল টি। একটা ক্যারেক্টারের জন্য দুটো জিন, একটা ট্রেটের জন্য একটা জিন, ঠিক আছে। তাহলে দেখ এখানে লোকাস, তাহলে আমরা কাকে বলছি, এ স্পেসিফিক রিজিয়ন অফ দ্য ক্রোমোজোম রিপ্রেজেন্টিং এ সিঙ্গেল জিন অর অ্যালিল। এইবারে একটা নোট, এটা যদি এনসিআরটির বাইরে আছে দেখ, বলছে 30% জিনস আর ডাই অ্যালিলিক।
তার মানে 30% জিন প্রধানত দুটো ফর্মে থাকে, কিন্তু 70% হচ্ছে মোনো অ্যালিলিক, এক্সিস্ট অনলি ইন ওয়ান ফর্ম। 30% জিন এরকম ফর্মে থাকে, কিন্তু 70% জিন, ম্যাক্সিমাম জিন মানুষের ক্ষেত্রে মোনো অ্যালিলিক, একটা ফর্মেই থাকে। কিছু জিন আছে পলি অ্যালিলিক, মোর দেন 2 ফর্ম। কিছু কিছু জিন আছে, সেই জিন হয়তো ক্যাপিটাল টি, স্মল টি, আবার মনে কর ধর হয়তো এইচ ফর্মে আছে, ঠিক আছে? তো তখনই তাকে আমরা বলবো মাল্টিপল অ্যালিল। তাহলে ম্যাক্সিমাম জিন কিন্তু মোনো অ্যালিলিক ফর্মে থাকে, কিছু জিন কিন্তু ডাই অ্যালিলিক ফর্মে থাকে। এরপরে দেখা কনসেপ্ট 4, ডমিনেন্ট ট্রেট এবং রিসেসিভ ট্রেট। দেখ বলছে দ্য ট্রেট দ্যাট ক্যান এক্সপ্রেস ইটসেলফ ইন প্রেজেন্স অফ দ্য ডমিনেন্ট অ্যালিল। যদি ডমিনেন্ট অ্যালিল থাকে তাহলে যে ট্রেট প্রকাশ পাবে তো সেটাই ডমিনেন্ট ট্রেট। এখানে দেখ জিনোটাইপ দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি, তাহলে যেহেতু ডমিনেন্ট আছে তাহলে যে ট্রেট প্রকাশ পাবে তো সেটাই হচ্ছে ডমিনেন্ট ট্রেট। সো ক্যাপিটাল টি ফর দ্য টলনেস, তাহলে এক্ষেত্রে দুটো যে মটর গাছ আমি দেখিয়েছি, এঁকেছি আর কি, একটা ক্যাপিটাল টি টল প্ল্যান্ট, তাহলে এটাই ডমিনেন্ট ট্রেট। আর রিসেসিভ দ্যাট দ্য ট্রেট হুইচ ক্যান নট এক্সপ্রেস ইন প্রেজেন্স অফ দ্য ডমিনেন্ট অ্যালিল। তাহলে রিসেসিভ ট্রেট হচ্ছে সেটাই, যদি ডমিনেন্ট অ্যালিল থাকে তাহলে সেটা এক্সপ্রেস করবে না। দেখ এখানে হেটারোজাইগাস আছে, তাহলে এখানে ডমিনেন্ট অ্যালিলও আছে আবার রিসেসিভ অ্যালিলও আছে। তো রিসেসিভ ট্রেট হচ্ছে সেটাই যেটা ডমিনেন্ট অ্যালিলের প্রেজেন্সের যেটা নিজেকে এক্সপ্রেস করবে না। সুতরাং ডুয়ার্ফ নট এক্সপ্রেস, অনলি এক্সপ্রেস ইন হোমোজাইগাস কন্ডিশন। কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে ডুয়ার্ফ এক্সপ্রেস করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেসিভ ট্রেট সবসময় হোমোজাইগাস কন্ডিশনে এক্সপ্রেসড হবে। জেনোটাইপ অলওয়েজ উইল বি স্মল টি স্মল টি। জেনেটিক্সের সমস্যাই হচ্ছে সেটা, যেটা ডমিন্যান্ট ক্যারেক্টার তার জেনোটাইপ কি, হুইদার সেটা ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি, সেটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, এটাই জেনেটিক্সে সবসময় তার উত্তর খোঁজার চেষ্টা করা হয়। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? ডমিনেন্ট ট্রেট হোমোজাইগাস হবে না হেটারোজাইগাস হবে, তার উত্তর খোঁজার চেষ্টা করা হয়, কারণ রিসেসিভ ট্রেট ইজ অলওয়েজ হোমোজাইগাস কন্ডিশন এ থাকে। ক্লিয়ার? কনসেপ্ট 5, হোমোজাইগাস কাকে বলে? যখন দুটো অ্যালিলি যখন সেম হবে তখন সেটা হোমোজাইগাস। যেমন হোমোজাইগাস ডমিনেন্ট কন্টেইন দ্য 2 ডমিনেন্ট অ্যালিল, আবার হোমোজাইগাস রিসেসিভ, দুটো রিসেসিভ অ্যালিল। আর হেটারোজাইগাস মানে কি বোথ অ্যালিলস আর ডিফারেন্ট, তাহলে এরা কিন্তু দুটো ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি করবে। সো ডমিনেন্ট অ্যালিল এক্সপ্রেস। ঠিক আছে, এখানে একটা নোট দেখে নাও, বলছে অ্যান অ্যালিল হুইচ ইজ ভেরি কমন ইন পপুলেশন কল দ্য ওয়াইল্ড টাইপ অ্যালিল। যেটা বলছিলাম ওয়াইল্ড টাইপ অ্যালিল, তাহলে যে অ্যালিলটা পপুলেশনে একদম কমন থাকে তো তাকেই আমরা বলবো ওয়াইল্ড টাইপ। সেটা প্রধানত ডমিনেন্ট হয়, কিন্তু কখনো কখনো সেটা রিসেসিভ হতে পারে। ঠিক আছে, ওয়াইল্ড টাইপের অ্যালিল তাহলে কোনটা? যেটা পপুলেশনে কমন থাকে, তো সেটাই হচ্ছে ওয়াইল্ড টাইপ। সেটা ডমিনেন্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো রিসেসিভ হতে পারে। অ্যান অ্যালিল প্রেজেন্ট লেস দ্যান 1% ইন পপুলেশন কল দ্য মিউট্যান্ট অ্যালিল। মিউট্যান্ট অ্যালিল কিন্তু খুব কম পপুলেশনে থাকে। এটা আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি এনসিইআরটির বাইরে। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফরমেশন কনসেপ্টের জন্য। ঠিক আছে, এরপরে আমরা দেখব কনসেপ্ট নাম্বার 6, দ্যাট ইজ ফেনোটাইপ আর জেনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে ফিজিক্যাল এক্সপ্রেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ দ্য ট্রেট ভিজিবল টু আই। তুই চোখেতে যেটা দেখছিস কোন একটা অর্গানিজমকে, তো সেটাই হচ্ছে ফেনোটাইপ। আর জেনোটাইপ মানে কি? জেনেটিক কনস্টিটিউশন অফ এ ক্যারেক্টার। একটা ক্যারেক্টারের পিছনে কোন কোন জিনগুলো লুকিয়ে আছে, তো সেটাই জেনোটাইপ। জাস্ট বাই লুকিং উই ক্যান নট সে হুইদার এ টল প্ল্যান্ট ইজ পিওর টল অর হেটারোজাইগাস টল। ঠিক আছে, তাহলে এখানে দেখ একটা প্ল্যান্ট টল হতে পারে, ডোয়ার্ফ হতে পারে, তাহলে এটাই ফেনোটাইপ। কিন্তু জেনোটাইপ হচ্ছে সেটাই, এই যে লম্বা যে বৈশিষ্ট্য, তো তার পিছনে কোন জিনগুলো আছে এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি না। কিন্তু পিওর হবে সেটাই যদি ক্যাপিটাল টি থাকে, আর হেটারোজাইগাস হবে সেটাই যদি ক্যাপিটাল টি স্মল টি থাকে। সো ফেনোটাইপ তাহলে কি? আমরা যেটা দেখতে পাই সেটাই ফেনোটাইপ। সো ফেনোটাইপ ইজ প্রডিউসড বাই ইন্টারাকশন বিটুইন ইটস জেনোটাইপ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ এবং জেনোটাইপের ইন্টারাকশনের মধ্য দিয়েই কিন্তু আমরা ফেনোটাইপকে পাই। এরপরে দেখ আরও একটা কনসেপ্ট আছে, তো সেটা হচ্ছে পিওর লাইন। খুব ভালো করে বুঝবি এটা পিওর লাইন। বলছে এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস উইথ সিমিলার জেনেটিক ব্যাকগ্রাউন্ড কল দ্য লাইন। পিওর লাইনে প্রথমে আমি লাইন শব্দটাকে ব্যবহার করব। বলছে একদল অর্গানিজম যাদের মধ্যে সিমিলার জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, তো তাকেই আমরা বলবো লাইন, অর তাকে আমরা বলবো স্ট্রেন, অর তাকে আমরা বলবো ভ্যারাইটি, অর তাকে আমরা বলবো ব্রিড। তাহলে এখানে দেখ এই যে অর্গানিজম আছে এদের সেম জেনেটিক ব্যাকগ্রাউন্ড ক্যাপিটাল টি,
এই যে অর্গানিজম আছে এদের সেম জেনেটিক ব্যাকগ্রাউন্ড, ক্যাপিটাল টি স্মল টি, সব অর্গানিজমের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি আছে। আবার এই যে ডোয়ার্ফ আছে, সব অর্গানিজমের মধ্যে স্মল টি আছে। ঠিক আছে, যেমন আমরা একই জেনেটিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছি, যেমন তোরও দাদুর নাম ঈশ্বর অমরনাথ ঘোষ, ঠিক আছে, আমারও নাম আমারও মানে তোরও, আমরা কি একই জেনেটিক মেকআপের মধ্যে, একই ফ্যামিলির মধ্যে আছি, সুতরাং আমরা একটা লাইনের মধ্যে আছি। ঠিক আছে, LINE। এবং একটা লাইনে যখন আমরা সেলফিং অর ইন্টারব্রিডিং করব ওভার লং পিরিয়ড অফ টাইম, তখন কি হবে, আলটিমেটলি প্রডিউস দ্য পিওর লাইন ইন হুইচ অল জিনস অফ দ্য ট্রেট আর আইডেন্টিক্যাল। তাহলে দেখ, এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে পিওর লাইন, আর স্মল টি পিওর লাইন, বাট দিস ইজ নট পিওর লাইন। ঠিক আছে, identical allele for one or more trait, for example 1 and 3 are pure line, so complete pure line perhaps never occur because of new mutation. কখনোই পৃথিবীতে আমরা কমপ্লিট পিওর লাইন আমরা পাই না। মেন্ডেল এক্সপেরিমেন্টালি সেটা করে দেখিয়েছিলেন, কিন্তু পিওর লাইন খুব রেয়ারলি পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাস্ট আরও একটা অংশ দেখব, তো সেটা হচ্ছে চেকার বোর্ড। ঠিক আছে, এবার লাস্ট আজকের ক্লাসের লাস্ট যে অংশটা দেখব, তো সেটা হচ্ছে চেকার বোর্ড। দেখ, চেকার বোর্ড জিনিসটা কি? চেকার বোর্ডকে আমরা পানেট স্কোয়ারও বলবো, ডেভেলপ বাই ব্রিটিশ জেনেটিসিস্ট রেজিল্যান্ড সি পানেট। গ্যামেটস ফ্রম দ্য টু প্যারেন্ট আর পুট অন সাইড অফ স্কোয়ার, অর্থাৎ এখানে কিছু স্কোয়ার থাকে এবং সেই গ্যামেটের সাইডে প্রধানত গ্যামেটগুলোকে এই স্কোয়ারের সাইডে পুট করা হয়। ঠিক আছে, স্কোয়ারের সাইডে অল পসিবল কম্বিনেশন অফ দ্য গ্যামেটস ইন দ্য বক্সেস, তার মানে গ্যামেটগুলোকে আমরা গুণ করছি, গুণ করে যত রকমের কম্বিনেশন সম্ভব সেগুলো আমরা বক্সের মধ্যে দেব। সুতরাং এই যে পানেট স্কোয়ার আছে, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টু ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ অল পসিবল জেনোটাইপ অফ দ্য অফস্প্রিং ইন এ জেনেটিক ক্রস। একটা জেনেটিক ক্রসে প্রধানত কত রকমের অফস্প্রিং হতে পারে তাদের জেনোটাইপ এর সাহায্যে আমরা সহজেই নির্ণয় করতে পারি। যেমন দ্য F1 অ্যান্ড দ্য F2 প্ল্যান্ট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য পানেট স্কোয়ার, যেটা প্রথমেই দেখালাম NCERT বই থেকে। সো পানেট স্কোয়ার, F2 জেনারেশনের পানেট স্কোয়ার এখানে দেখানো হয়েছে। তো ফেনোটাইপিক রেশিও তাহলে কি হচ্ছে, 3/4, মানে টল কতগুলো, 4টের মধ্যে 3টে। ঠিক আছে, আবার দেখ এখানে 1/4 হচ্ছে ডোয়ার্ফ। ক্লিয়ার? সুতরাং এখানে ফেনোটাইপিক রেশিও 3:1। আবার জেনোটাইপিক রেশিও এখানে কি দেখতে পাচ্ছি আমরা, TT is to capital T small t is to small t সমান 1:2:1। আচ্ছা, এখানে টলের যে ফেনোটাইপ, দেখ এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, দেখ টল তাহলে কি হচ্ছে, 1/4 ভাগ ক্যাপিটাল টি ছিল, আর হাফ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ছিল। তাহলে এটাকে যোগ কর, 1/4 প্লাস হাফ। তাহলে এটাকে যদি লসাগু করি 4, তাহলে 4/4 প্লাস এখানে ভাগ করছি আমরা, তাহলে 3/4। ঠিক আছে, তাহলে এখানে আমরা টল কতগুলো পাচ্ছি, 3/4, আর ডোয়ার্ফ তো সবসময় হোমোজাইগাস। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, তাহলে জেনোটাইপিক রেশিও আমরা পেলাম। আর লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ হাইব্রিড। NCERT-তে হাইব্রিড বলে এই শব্দটা আছে। সো হিয়ার উই ইউজ হাইব্রিড সিনোনিমাস উইথ হেটারোজাইগাস কন্ডিশন। আমরা যে হেটারোজাইগাস কন্ডিশন দেখছি, তো সেটাই হাইব্রিড হিসাবে আমরা ধরছি। সো F1 টল প্ল্যান্ট হচ্ছে হাইব্রিড, কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড হচ্ছে প্রোজেনি অফ ইন্টারস্পেসিফিক ক্রসেস। মনে কর ধর একটা টাইগার আর একটা লায়ন, তাদের প্রজননের ফলে কি তৈরি হলো, টাইগন। ঠিক আছে, তো একেই আমরা বলবো হাইব্রিড, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই জেনেটিক্সে হাইব্রিড বলতে আমরা হেটারোজাইগাসকে বুঝছি। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 18টা পেজ আমরা পড়লাম, এবং এই যে পেজগুলো পড়ালাম এগুলো একটুখানি চিন্তা করবি। পরের দিন আমরা পড়বো ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, তো পরের দিন এগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম যে হোয়াট ইজ জেনেটিক্স, এবং তার সঙ্গে সঙ্গে হোয়াট ইজ ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশনস, মেন্ডেলের এক্সপেরিমেন্ট, কোনটাকে বলে ট্রেট, কোনটাকে বলা হচ্ছে ক্যারেক্টার, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে ডিফারেন্ট যে বিষয়গুলো আছে আর কি, যেমন মোনোহাইব্রিড ক্রস আমরা দেখলাম, এবং কিছু কনসেপ্ট আমরা দেখে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি কিছু MCQতে চলে যাই। হ্যাঁ, জাস্ট একটু চলে যাই আমরা MCQতে। Okay. ঠিক আছে, এখানে একটু দেখে নিই। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনস।
আচ্ছা, এটাকে একটুখানি বন্ধ করি। এমসিকিউ এখানে যদি থাকে দেখি, লাস্টের দিকে আছে মোস্ট প্রবাবলি। হুম, দেখা যাচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। সো এমসিকিউ, ভ্যারিয়েশন আর টু টাইপস, দ্যাট ইজ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশনস, হেরিডিটারি ভ্যারিয়েশনস অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশনস। ঠিক আছে, ভ্যারিয়েশন দুই ধরনের হয়, একটা হেরিডিটারি ভ্যারিয়েশন আর একটা এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন। এখানে অ্যাসারশন দিয়েছে আর কি। রিজন যেটা বলছি, ইন অর্গানিজম উইদাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন হেরিডিটারি ভ্যারিয়েশন আর গ্রেটলি অ্যাবসেন্ট। বলছে ভ্যারিয়েশন হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হেরিডিটারি এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন। ঠিক আছে, এবং বলছে একটা অর্গানিজমসের মধ্যে উইদাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি না হয়, হেরিডিটি ভ্যারিয়েশন আর গ্রেটলি অ্যাবসেন্ট, এটা তো অবভিয়াসলি ঠিক হবে, কারণ আমরা কি দেখেছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্য দিয়েই ভ্যারিয়েশন তৈরি হয়, এবং ভ্যারিয়েশন দুই ধরনের হতে পারে, একটা হেরিডিটারি আর একটা এনভায়রনমেন্টাল। এখানে বলছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড দ্য আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা কি হবে? বলো এটা হবে কি? পরের অপশানে যাচ্ছি, বলছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু, কিন্তু আর রিজনটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটা তো একদমই হবে না, এবং বলছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। ঠিক আছে, এখানে যেটা কারেক্ট অপশান হবে এইটা দেখ। ট্রুই তো হওয়া উচিত। হ্যাঁ, বোথ অ্যাসারশন এবং রিজন হচ্ছে ট্রু, দুটোই কিন্তু ট্রু, কিন্তু আর যে কারেক্ট এক্সপ্লেনেশন এ এর নয়, এটা বোঝাতে পেরেছি? ঠিক আছে, অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবি। পরের কোয়েশ্চেন্সে আমরা চলে আসি। সিবলিং আর বাই প্যারেন্টাল ইন অরিজিন, তাই তো? সিবলিং আর দ্য প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, বল এটা ঠিক না ভুল? অ্যাসারশন আর রিজন, সিবলিং হচ্ছে প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসারশন অ্যান্ড রিজনস আর কারেক্ট। ঠিক আছে, তারপরে দেখ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এখানে দেখ বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অবভিয়াসলি, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দেখ সিবলিং আর বাইপ্যারেন্টাল ইন অরিজিন, সিবলিং তো বাইপ্যারেন্টাল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলেই কিন্তু এই ভ্যারিয়েশন তৈরি হয়। ঠিক আছে, এখানে কিছু কিছু অ্যাসারশন রিজনস আছে, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন্স আমাদেরকে দেখতে হবে। এগুলো আচ্ছা, আর একটুখানি যাই আমি, আরও দু একটা কোয়েশ্চেন্স যদি পাই, দেখছি এখানে। ঠিক আছে, এখানে দেখে নিই। একটু বলবি আমাকে, ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনস, এমসিকিউ। স্টাডি দ্য ফলোয়িং টেবিল রিলেটেড টু চেকার বোর্ড অফ দ্য হাইব্রিড প্রোজেনি, জেনোটাইপ, ফেনোটাইপ, নাম্বার অফ জেনোটাইপ। আচ্ছা, এটা দ্বিসংকর জননে আছে। ঠিক আছে, এটা দ্বিসংকর জননে আছে, এগুলো আমরা পরে দেখব। যাই হোক, এরকম আরও জেনেটিক্সটা কমপ্লিট হলে আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরে আমরা দেখব, এখানে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এখন যে কাজটা তোকে করতে হবে সেটা হচ্ছে একদম এনসিইআরটি বই ছাড়া আর কিছু পড়ার দরকার নেই। আমি যে নোটসগুলো দিচ্ছি শুধু এইগুলো পড়বি, আর প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স পেপার যেগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।